মারে, তুই কেন বুঝতে পারছিস না? এইসব ছোট লোকেরা এই একটা কাজে খুব ভালো পারে, আর তা হলো বড় লোকের মেয়েকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে অল্প সময়ে কোনো পরিশ্রম না করেই বড়লোক হওয়া যায়। বাবা, তুমি সবাইকে এক মনে করবে না, কারণ সবাই এক না। আর আমার রাসেল তো এইরকম মোটেও না, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা রাসেল, তোকে যখন এতই ভালোবাসে, তাহলে ও কি পারবে তোর ভালোবাসার মূল্য দিতে, যে কোনোভাবেই হোক না কেন? বাবা, তুমি জানো না, রাসেল আমাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমাকে পাবার জন্য ও সব কিছু করতে পারে। জানি না এখন আবার কোনো ফোন দিয়ে আসছে শ্বশুর মশাই। হায় রে ভালোবাসে রে, আজকাল টাকার সাথে তুলনা করা হয়। দেখি কি বলে, শুনে আসি। আপনারা কি বলেন? জানো, একটা দাও না গো, আমার কতদিনের আশা। তোমার এই নরম ঠোঁটের মিষ্টি স্পর্শ আমার এই গালে পড়ে কোমল উষ্ণতার ভরে উঠবে। একটা কিস দাও না গো। যখনই আমি কিস করা মিশনটা শুরু করার জন্য আমার ঠোঁটটা ওর ঠোঁটের কাছে নিছি, ভাইরে ভাই, তখনই মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে পুষ্কুন্নিতে ফেলাই দিছে। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, আম্মু বাঁচাও বাঁচাও, তোমার ছেলেকে এই সাত সকালে পানিটা ডুবাই দিছে। আমি আম্মুকে ডাকতে ডাকতে যে না পুষ্কুন্নি থেকে উঠে আসার জন্য হাত পা ছোটাছুটি করতে শুরু করছি, অমনি ঠাস। এই আপনারা কি মনে করছেন আমাকে কেউ পানি টেনে ধরে রাখছে নাকি? আরে না, আমি খাট থেকে ঠাস করে ফ্লোরে পড়ে গেছি। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে বলতে লাগলাম, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল গো। এখানে কে আছো? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। এদিকে রিয়া আমার চিৎকার শুনে বলতে শুরু করে, ওই ভাইয়া, তুই কি আবোল তাবোল বকছিস? আমি সেই কখন থেকে দেখি, নাকি আবার পাগল টাগল হয়ে গেলি? রিয়া আমার আদরের বোনের নাম, তবে আমি ওকে ওই পেতনি, বিলাই, শাকচুন্নি এইসব বলেই বেশি ডাকি। বুঝতেই পারেন এই মিষ্টি ঝগড়াগুলোতেই প্রকৃত ভাই বোনের ভালোবাসার প্রকাশ পায়। ওই তুই আমার এত সুন্দর রোমান্টিক মোমেন্টটা পানি দিয়ে জাহান্নামে পাঠালি কেন? তোর কি আমার জন্য একটু মায়াও হয় না, যে তোর ভাইটাকে কেউ একটু আদর করুক স্বপ্নের মাঝে হলেও? আইসে স্বপনের মাঝে আদর নিতে। তোমার আমি সেই কখন থেকে শুধু ডেকেই যাচ্ছি, তো ডেকেই যাচ্ছি, কিন্তু তোমার তো ওঠার কোনো নাম গন্ধই নেই। বরং তুমি কি সব আবোল তাবোল বকছো, তাই এই ব্যবস্থা নিতে বাধ্য হলাম। রিয়া পানির বালতিটা হাত থেকে রেখে কোমরে হাত দিয়ে রাগে লুকে তাকিয়ে উপরের কথাগুলো বলে, আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, তুই তো সেই স্বপ্নের 13টা বাজিয়ে দিছিস। আমি এখন সেই স্বপ্নকে কোথায় পাবো? আরে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিয়ে এবার ওঠ না। আজকে না তোমার রেজাল্ট দেবে, সেই কথা কি তোমার মনে আছে? এই তুই যা তো এখান থেকে, কেবল 6টা বাজে মনে হয়, তুই হুদাই আমার ঘুমটা নষ্ট করলি। আমি বরং আর একটু ঘুমাই। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু এবার সোজা আম্মুকে ডেকে আনবো। আর ভাইয়া, তুমি এই ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। রিয়া আমার সামনে ঘড়ি রেখে উপরের কথাগুলো বলে। আমি তো ঘড়ির দিকে তাকিয়েই, ও মোর খোদা, আমার কেউ মায়েরা হালাও, এত সকালে 12টা বাজে? ওই পেতনি, তুই আমাকে আরো আগে ডেকে দিতে পারস নাই? তোমাকে সেই 9টা থেকে ডেকে ডেকে আমার গলা বসিয়ে ফেলেছি, আর তুমি বলছো আমি আরো আগে ডাকিনি? হয়েছে, এখন তুই যা, আমি উঠে ফ্রেশ হই। যেই অবস্থা করছিস, লোকে দেখলে তো মান সম্মানের ফালুদা করে ছাড়বে। তোমার সাথে এমনটাই মানায়। আচ্ছা ভাইয়া, তুমি তাড়াতাড়ি আসো, আমি গেলাম, না হলে আমার মেয়ের রাগে ফায়ার হয়ে থাকবে। মার মেয়ে হয়েছে সে একরকম, আমি আম্মুকে বলবো নি, তুই যা। বোনের সাথে ঝগড়া শেষ করে গিয়ে ফ্রেশ হলাম। আসলে আমাদের দুই ভাই বোন ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না, তাই এমন মিষ্টি ভালোবাসার ঝগড়া লেগেই থাকে। আমি নিচে নামতে নামতে, মা, ও মা, মোরে কয়টা ভাত দাও না, খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা তো লাগবেই, এত বেলা পর্যন্ত নবাবজাদা পড়ে পড়ে ঘুমাবে, তাহলে ক্ষুধা লাগবে না কেন? আচ্ছা, তুই টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা মা, তুমি নিয়ে আসো, আমি অপেক্ষা করতেছি। আর শোনো, সাথে পেতনিকেও ডেকে আইনো কিন্তু, না হলে আবার ওই পেতনি তো না খেয়েই থাকবে। আসলে রিয়া আমাকে কখনো ছাড়া খাবার খায় না, বড্ড বেশি ভালোবাসে আমাকে, তাই পেতনিটা আমার কলিজা। বুঝি না, তোরা এত ঝগড়া করিস, তারপরেও তোদের এতটা মিল কিভাবে? তোদের দেখে মাঝে মাঝে আমারই হিংসে হয়। দোয়া করি সারা জীবন যেন তোদের এই ভাই বোনের ভালোবাসাটা এমনই থাকে। মা উপরের কথাগুলো বলতে বলতে খাবার আনতে চলে গেল রিয়াকে ডাক দিয়ে। কিছু সময় পরে মা খাবার নিয়ে আসলো, কিন্তু রিয়ার এখনো আসার কোনো নাম গন্ধই নেই। তাই আমি মাকে বললাম, মা, শাকচুন্নি এখনো আসে না কেন?
আমি তো ডেকেই আসলাম, মনে হয় এখনই এসে পড়বে। মা কথাটা শেষ করার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে পেতনিটা বলে ওঠে, এই তো ভাইয়া, আমি এসে গেছি। তুমি ডেকেছো আর আমি আসবো না? এটা কি হয় বলো? অনেক হয়েছে, এখন আয় তাড়াতাড়ি আমাকে খাইয়ে দে। না, আমি তোমাকে রোজ রোজ খাইয়ে দিতে পারবো না। তুমি একটা ভাবি নিয়ে আসো, সে তোমাকে রোজ আদর করে খাওয়াবে। আমি রিয়ার কান ধরে, ওরে পিচ্ছি, তুই দেখছি পাকনা পাকনা কথা বলতেও শিখে গেছিস। ভাইয়া, যতই পাম দাও না কেন, এবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি না। তুমি নিজেই খেয়ে নাও। সেদিন আমার হাতে কি কামড়টাই না দিছিলে, এখনো ব্যথা করে। মা, আমি যে কার জন্য এতগুলো চকলেট আইসক্রিম এনে রেখেছি, সেগুলো তুমি পাশের বাসার আন্টির মেয়েকে দিয়ে দিও তো। ভাইয়া, তুমি পচা। আমি তো খাইয়ে দিচ্ছি, তোমাকে নাও, হাঁ করো। তুমি আমার লক্ষ্মী ভাই, আর আমি তোমায় খাইয়ে দেবো না? এটা কি হয়? দেখলে মা, তোমার মেয়ে এইমাত্র বললো খাইয়ে দেবে না, আরে এখনই খাইয়ে দিচ্ছে। তোরা পারিসও বটে, এবার একটু চুপ করে শান্তি মতো খাবারটা খেয়ে নে তো। তারপর আমি খাবার নিয়ে রিয়ার জন্য আনা জিনিসগুলো ওকে দিয়ে বোনদের কাছে যাচ্ছি। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নেই কেমন? আপনারা আবার মনে মনে বলতেই পারেন, এই ফাজিল ছেলেটা বক বক করেই যাচ্ছে, অথচ নামটাও বলছে না। সেটার কোনো দরকার নেই। আমি আবির মাহমুদ রাসেল, লেখক হিসেবে সবাই কালোভূত নামেই চেনে। আমি আম্মু আব্বু ও দুই মাত্র সন্তান, কিন্তু আমি একটু আদরের বদের হাড্ডি। কেমন ঘরের ছেলে আমি সেটা ধীরে ধীরে জানতে পারবেন যদি পুরো গল্পটার সাথেই থাকেন। বাবা একটা ব্যবসা করে, পরিচয় দেওয়ার মতো আর কিছুই নেই। আপনাদের সাথে বক বক করতে করতে বোনদের কাছে চলে আসলাম। সব একটা টং দোকানে বসে চা খাচ্ছি। আমি ওদের কাছে গিয়ে বসলাম, বললাম, ওই হারামের দল, কনে থাওস? খুঁজেই পাই না তোদের। ভাবলাম তোরা আবার উগান্ডায় চলে গেলি নাকি। তা বল, কেমন আছিস সবাই? দোস্ত, আমরা সবাই অনেক ভালো আছি। তা তুই হারামি কেমন আছোস? ভালো আর থাই কেমনে বল, আঙ্গো আইসি না রেজাল্ট দেবো, সেই টেনশনে তো দিনের ঘুম রাতে আসে। ওই হালা, সবারই তো দিনের ঘুম রাতে আসে, তাহলে এটা তো টেনশনের সাথে কিভাবে যায়? ওই একটাই তো হলো। এখন চা কি তোরা খাওয়াবি, নাকি আমি সোনালী ব্যাংক থেকে টাকা ঋণ করে এনে খাওয়ামু? না ভাই, তোমার এতটা কষ্ট করে এই সামান্য 5 টাকার চার জন্য সোনালী ব্যাংকে টাকা ঋণ করে ব্যাংকের ইজ্জত নিলামে তোলার কোনো দরকার নেই। আমরাই তোকে খাওয়াচ্ছি। তোরা কত ভালো রে, তোরা আসস বলেই আজও বেঁচে আছি। তোদের টাকায় চা খাবার মজাই যেন অন্যরকম। এখন এমন ন্যাকামো বাদ দিয়ে চল তাড়াতাড়ি গুগল মামাকে বলে রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে আসি। চল সেটাই করি। তবে মামারা, তোমরা পাশ করলে কিন্তু অবশ্যই আমাকে ট্রিট দিতে হবে। আমি আবার তোদের ট্রিট অনেক পছন্দ করি। আরে, আগে তো রেজাল্ট দেখে মনকে শান্ত করে, না হলে পরে যদি রেজাল্ট খারাপ হয় দেখি, তাহলে তো কচু গাছের সাথে ফাঁস নিতে ইচ্ছে করবে। রাসেল, ও কিন্তু একদমই ঠিক কথা বলেছে। আগে চল রেজাল্টটা দেখে লই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখতেছি। তারপর আমি ফোন দিয়ে সবার রেজাল্ট দেখে নিলাম। আমার হারামিগুলা সবাই পাস করছে। আমার সেই ভালো লাগতেছে, কেননা ওরা সবাই আমার কলিজা। আর ওরা পাস করছে, আমরা একসাথে আবার থাকতে পারবো। ওই শয়তানের খালাতো ভাইয়েরা, পরীক্ষাতে তো তোরা সবাই ফেল না করে পাস করছস। চল, ট্রিট এখন ট্রিট দিবি। ওই হারামি, আমরা তো শুধু পাস করছি আর তুই তো বড় পাস করছিস, এখন তো ট্রিট তুই দিবি শালা। তোরা আমার কলেজার বন্ধু, তোদের ট্রিট না দিলে কাদের দেব বল? আসলে ওরা সবাই শুধু পাস করছে আর আমি A+ পাইছি, তাই এই অভাগাটার এতগুলো টাকা খসালো। সবগুলোর ট্রিট দিয়ে বাসায় আসলাম। বাসায় আসতেই রিয়া বলে ওঠে, ভাইয়া, আমার গিফট কোথায়? ওই পেতনি, তোকে আবার কেন গিফট দিতে যাবো শুনে? আম্মু আব্বু, দেখলে তোমরা তোমাদের ছেলে আমাকে কি বললো? এই তোরা দুজন কি শুরু করলি? মনে হয় তোরাই দুজন টম অ্যান্ড জেরির নকল কপি। তুমি ভাইয়াকে ভালোই ভালো আমার জন্য আনা উপহারটা দিতে বলো। আর হ্যাঁ, এই ছোট্ট উপহারটা তোমার জন্য, এই আমার পক্ষ থেকে, তুমি পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য। পাগলিটা আমার হাতে একটা আইসক্রিমের প্যাকেট দিতে দিতে বললো উপরের কথাগুলো। আচ্ছা এখন তাহলে চোখ বন্ধ কর, তাইলেই পাবি, নাইলে কিছুই পাবি না কিন্তু। আচ্ছা ভাইয়া, আমি চোখ বন্ধ করলাম। আর শুনে রাখো, পালাইলে কিন্তু খবর আছে, আগেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। আমি রিয়ার হাতে একটা সুন্দর ঘড়ি পরে দিলাম। রিয়া PSC-তে গোল্ডেন A+ পাইছে, সেই খুশিতে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি আগেই কিনেছিলাম, যেটা আপনারা জানেন না। জানলে যদি পেতনিটাকে আগেই বলে দিতেন, তাহলে সারপ্রাইজ তো দেওয়াই হতো না। রিয়া তো চোখ খুলে ওর হাতে পছন্দের ঘড়িটা দেখে সেই খুশি, যেই খুশিটা যেন লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। এই না হলে আমার মিষ্টি ভাই,
তুমি কিভাবে জানলে আমি কাল এই ঘড়িটা পছন্দ করেছিলাম? থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার সুইট ব্রাদার। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আমাকে দিছিস তো একটা আইসক্রিম, আর নিজে নিলেই পছন্দের ঘড়িটা। ভাইয়া, এই উপহারটা ছোট হলেও ভালোবাসাটা কিন্তু অনেক অনেক বেশি আছে, যেটা তুমি লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। রিয়া ওপরের কথাটা একটু রাগ করেই বলে, যেটা দেখে আমার অনেকটাই খারাপ লাগে। আরে আমার দুষ্টু বোনটা রাগ করছে বুঝি? আমি রাগ করলে তাই কার কি? আমি তো কারো কিছুই লাগি না। রিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাটা বলে, যেটা শুনে আমার অনেকটাই রাগ হয়, যার কারণে আমি রিয়ার গেলে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই আর বলি, তুই আমার কলিজা, সেটা কি জানিস না? যা, তোর সাথে কথা নাই। সরি ভাইয়া, আমি আসলে ওইভাবে বলিনি। এই দেখো কানে ধরেছি। রিয়া কানে হাত দিয়ে উপরের কথাটা বলে, যেটা দেখে আমার তো রাগ উঠে যায়। তাই একটু রাগী কণ্ঠেই বললাম, ওই পেতনি, তোরে কি আমি কানে ধরতে বলছি নাকি? আয় আমার বুকে আয়, পাগলি একটা। এই তো আমার সোনা ভাইয়া, আমার ভাইয়াটা কত ভালো, মাঝে মাঝে একটু শয়তান। রিয়া আমার কাছে আসতে আসতে বলে উপরের কথাটা। কি, আমি শয়তান তাই না? দাঁড়া দেখাইতেছি মজা। আমাদের ভাই বোনের এমন টম জেরির মতো কাহিনী দেখে আম্মু আব্বু মুখ টিপে হাসতেছে আর চোখ দিয়ে আনন্দের জল ফেলছে। আমি আম্মু আব্বুর চোখের জল মুছে দিলাম। সাথে সাথেই আম্মু আর আব্বু আমাদের ফাজেল দুইটাকে বুকে জড়িয়ে নিল আর বলল, তোদের ভাই বোনের দুষ্টুমি মিশ্রিত ভালোবাসা যেন সারা জীবন এমনি থাকে। আমরা আসলেই খুব খুশি তোদের এতটা ভালোবাসা দেখে। আম্মু, আমাদের ভালোবাসা কখনো কমবে না, তবে ফাজলামিটা একটু বাড়বে। এই তোর দুষ্টামি কি করা কি গেল না নাকি? তা তোর রেজাল্ট তো ভালোই হয়েছে, ফাজলামি করলেও রেজাল্টটা ধরে রেখেছিস, এটাই অনেক। বাবা, তোমার এতটা শাসন পেলে এটুকু তো থাকতেই হবে, না হলে যে আমাকে বনবাসে যেতে হবে। আমার কথা শুনে সবাই হাসতে থাকে। এদিকে আমি খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম আর গুনগুন করে বলতে লাগলাম, ঘুম মামা কোথায় তুমি? তাড়াতাড়ি চলে এসো আমার কাছে, তুমি ছাড়া যে আমি একেবারেই থাকতে পারি না। ঘুম মামা অবশেষ এলো। আমিও মনে এভাবে মা বাবার আদর এবং ভাই বোনের দুষ্টুমি আর বোনদের সাথে আড্ডা মাস্তের মাধ্যমেই পেরিয়ে যায় অনেকগুলো দিন। আমি ঢাকার একটা নামকরা কলেজের চান্স পাই, সাথে আমার বন্ধুরাও পেলো। কাল আমার ভার্সিটি জীবনের প্রথম দিন, তাই রাতে খাবার খাওয়ার সময় রিয়া বলল, ভাইয়া, কালকে কিন্তু তোমার কলেজের প্রথম দিন, আর আগেই বলে দিলাম কালকে দেরিতে উঠলে কিন্তু আমি ডাকতে পারবো না। যা পেতনি, তোকে ডাকতেও হবে না, আমি একাই উঠতে পারি। উলে বাবলে, বলে কি? যেই ছেলে ঘুম থেকে 12টার আগে উঠতেই পারে না, আর সেই নাকি উঠবে সকালে, তাও আবার বিনা ডাকায়। ওই পেতনি, তুই থামতো। তারপর আমি খেয়ে তাড়াতাড়ি এসেই ঘুমিয়ে পড়লাম, কেননা পাগলিটা তো বলেই দিল, আপনারাও শুনলেন। আর সকালে আল্লাহর রহমতে ফজরের আজান শুনেই ঘুমটা আমার ভেঙে গেল। আমিও উঠে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে নিস্তব্ধতার রাস্তা দিয়ে সকালের শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতেছি। এমন সময় শুনতে পেলাম কোকিল কণ্ঠে কোনো এক মেয়ের কোরআন তেলাওয়াতের মিষ্টি সুর। ওই মিষ্টি ঘায়ল করার সুরটা যেন আমার কানে এসে বারবার দোলা দিয়ে যাচ্ছে, এতটা সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না। আমি লক্ষ্য করলাম পাশে একটা সুন্দর বাড়ি থেকে ওই মিষ্টির সুরটা ভেসে আসতেছে। ওই মেয়েটাকে দেখার খুব ইচ্ছা জাগ্রত হলো এই মনটার ভেতরে, কিন্তু মাই ব্যাড লাক, সেই কোকিল কণ্ঠের রূপবতীকে দেখার সৌভাগ্য হলো না। কারণ ওই বাড়িতে ঢোকার সাহস আমার নেই। এত ধনী বাড়ি, যেন একটা রাজপ্রাসাদ। পুরো বাড়িতে যেন বৈদ্যুতিক বাউন্ডারি, বাতির মতো পাহারাদার দিয়ে বাড়ির চারিপাশে পাহারাই রেখেছে। তাই কি আর করা, এক বস্তার দুঃখ লইয়া সেখান থেকে মন খারাপ করে চলে আসলাম বাসায়। কিরে ভাইয়া, আজকে সূর্য কোন দিকে থেকে উঠছে সেইটা বল, আর আমি স্বপ্ন দেখছি না তো আবার? দেখ, আমাকে রাগাস না কিন্তু, বলে দিলাম। আমি তো সেই কখন উঠে নামাজ পড়তে গেছিলাম। যাক বাবা, বড় বাঁচা বেঁচে গেলাম, আমাকে আর কষ্ট করে রোজ সকালে তোকে ডেকে তুলতে হবে না। হয়েছে, এখন যা সর। রিয়াকে বলেই আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা তাড়াতাড়ি খেতে দাও। আর ওই পেতনি, তুই বলে আজকে স্কুলে যাইবা আর পাবে না, কেলা কি? ভাইয়া, এমনি যাবো না। আর ভাইয়া শোনো, তুমি কিন্তু কলেজ থেকে আমার জন্য একটা সুন্দর ভাবি ধরে আনবা, যেন আকাশের পরীরাও তার রূপের কাছে হার মেনে যায়। আচ্ছা বোন রে, তোর লাইগা এইটুকু না করতে পারলে কেমন ভাই আমি? যা, আমি খুঁজে খুঁজে একটা রাজপুত্র ধরে আনমুনি। ভাইয়া, তোরে তো আজকে খাইছি। ওই কই যাস, দাঁড়া। রিয়া তেরে আসছিল আমার দিকে, কিন্তু আমারে আর পাইকে এক দৌড়ে রুমে এসে হাজির। দরজা লক করে দিলাম। সেটা থেকে পেতনিটা নিচ থেকে চিল্লিয়ে বলছে, বেঁচে গেলি আমার জন্য, ভাবি আনবি তাই, না হলে তোর আজকে খবর করে ছাড়তাম। এই, তুই কি রাসেলের সাথে একটু ঝগড়া না করে থাকতে পারিস না? ছেলেটা আমার একটু নাস্তা করবে, কিন্তু তোর জন্য চলে গেল।
আম্মু, তোমার ওই বান্দর ছেলেই তো শুধু শুধু আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। এখন আমার দোষ কোথায় বলো? হয়েছে, আর বলতে হবে না। আয় বসে নাস্তা কর। আর রাসেল, তাড়াতাড়ি এসে নাস্তা করে নে, কলেজে দেরি হয়ে যাবে। আম্মু ডাকার কারণে আমি তাড়াতাড়ি গিয়ে নাস্তা করেই কলেজে চলে আসলাম। কলেজের গেট পার হয়ে দেখি আমার সবগুলো হারামি বন্ধু আগে এসেছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, আব্বে তোরা কি এখানে নতুন ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানানোর জন্য এত সকাল সকাল চলে আসছিস নাকি? তাও আবার আমাকে রেখে এসেছিস? হ্যাঁ মামা, তুমি পড়ে পড়ে ঘুমাবে আর আমরা তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে থেকে তোমার বোনের কথা শুনি, তাই না? আরে বলিস কি, ওই পেতনি তোদের কথাই শুধু শোনাইছে, আর কিছু না বলেই। আমার তো ডাউট হচ্ছে তোদের পিটুনি কেন দেয়নি। সালা, তুইও যেমন ফাজিল তেমন তোর বোনও সেই ফাজিল। দের কলেজে ম্যাডাম। আচ্ছা চল, ওই বকুল গাছটার নিচে গিয়ে বসে গল্প করি। বোনটা যখন আমার তখন এমন একটু তো হবেই। আচ্ছা সে যাই হোক, এখন তাহলে চল ক্লাসে যাওয়া যাক। বকুলতলায় বসে সবাই গল্প করতেছি, হঠাৎ আমার চোখ দুটা গেটের দিয়ে ঢুকতে থাকা 2 প্রাইভেট কারের উপরে পড়লো। গাড়ি দেখে তো আমি অবাক, এত দামি গাড়ি। কলেজের সবাই যে ওই দিকেই তাকিয়ে আছে, গাড়ি থামতেই গাড়ি থেকে যারা নামলো তাদের দেখে তো আমি অবাক, কেননা তারা একসময় মেবি গেলের সমরকে ভাই ছিল। তারা দেখতে দানবের মতো পুরাই, আর দেখে মনে হচ্ছে কারো বডিগার্ড। একজন গিয়ে গাড়ির দরজা খুলে দিতেই মনে হলো আসমান থেকে নেমে আসা কোনো এক কালো পরি গাড়ি থেকে নামলো। এই জন্য এক হুড় পরি, তাকে পরিদের সাথে তুলনা করলেও ভুল হবে, কারণ তার রূপের কাছে যেন আসমানের পরীরাও হার মেনে যাবে। কি বলিব তাহার রূপের কথা, যতই বলিব ততই কম পড়িয়া যাইব। কানে সুন্দর একটা দুল, হাতে চুড়ি, সুন্দর একটা লেহেঙ্গা, চোখে চশমা, পায়ের নুপুর, সব মিলিয়ে অসাধারণ দেখতে লাগছে। কি মনে করেছেন পাঠক বন্ধুরা? নাম না জানা মেয়েটার ওপর বলা ওই সব জিনিস পড়ছে? আপনারা যে কি সুযোগ পেলেই যা নয় তাই মনে করেন। মেয়েটি বোরকা পড়ছে, হিজাব করা, হাতে মোজা, পায়ে মোজা, শুধু ওই মায়া ভরা হরিণী কাজল কারো চোখ দুটো ছাড়া কিছু দেখার ভাগ্য হলো না। আমি তো প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেলাম। ইস, সকালে সেই কোকিল কণ্ঠের মেয়েটা যদি এই মেয়েটা হতো, কতই না খুশি হতাম। হে আল্লাহ, আমার মনের পরিটা যেন এই নাম না জানা পরিটাই হয়। আমি এইসব কিছুর মাঝেই ভাবনায় ডুবে আছি, তখনই আমার ফাজিল বন্ধু ধাক্কা দিয়ে বলল, এই তুই ওই দিকে তাকিয়ে এভাবে কি দেখছিস? ওই রাজকুমারী তো সেই কখন চলে গেছে। দোস্ত, এভাবে আর ডুবে ডুবে জল খেতে হবে না। এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসো, না হয় ক্লাসে দেরি হয়ে যাবে। ওদের কথা একটু লজ্জা আর মনের মাঝে নানা রকম ভাবনা নিয়ে সবার সাথে ক্লাসে চলে গেলাম। বসে আছি, মনের মাঝে সেই পরীর কণ্ঠটাই শুধু নাড়া দিয়ে যাচ্ছে। আমি এক মনে দরজার দিকে তাকিয়ে উপরের কথাগুলো ভাবছি। ঠিক তখনই দেখতে পেলাম ওই নাম জানা জানা মেয়েটা আমাদের ক্লাসেই ঢুকতেছে। আমার তো মনে লাড্ডু ফুটতে শুরু করলো। ও, তাহলে আমাদের ক্লাসেই পড়ে। যাক বাবা, ভালোই হলো, কষ্ট করে আর মনের রাজ্যের পরীকে খুঁজে বের করতে হবে না। আমার সকল ধ্যান ভেঙে গেল স্যার ক্লাসে প্রবেশ করাতেই। তোমরা সবাই কেমন আছো? সবাই একসঙ্গে বলে উঠলো, জি আলহামদুলিল্লাহ স্যার, আমরা অনেক ভালো আছি। তা স্যার আপনি কেমন আছেন? আমিও তোমাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। শোনো, তোমরা তো এখানে নতুন, সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছো, তাই আজকে ক্লাসটা না করে সবাই পরিচয় হয়ে নিই, কেমন? স্যার এই কথাটা আপনি খুবই সুন্দর বলেছেন। আসলে আমাদের উচিত সবার পরিচয় জানা। খুশি তো হবেই, পরিচয় পেয়ে গেলেই তো প্রেম করতে সুবিধা হবে, তাই না? স্যার আসলে ঠিক তা নয়, আপনি যেটা ভাবছেন। এই কথা না বলে চুপ করে বসো, আর এই যে তোমার থেকে বলা শুরু করো। স্যারকে সবাই একে একে নিজ নিজ পরিচয় বলতে শুরু করে। এখন শুধু ওই মেয়েটার পরিচয়টাই শোনা বাকি। আমার মনটাও বারবার ওর পরিচয়টাই শুনতে চাচ্ছে। চলুন, ওই নাম না জানা মেয়েটার পরিচয় কি ছিল সেটা তাহলে জেনে আসি। মামনি, এবার তোমার পরিচয়টা একটু দাও। আর মাশাআল্লাহ, তোমার পদ্মাশীলতাকে আমি সম্মান জানাই। তোমার মতো সব মেয়েরাই যদি এভাবে পদ্মা করতো তাহলে ইস কতই না ভালো হতো। ধন্যবাদ স্যার। আর আমি হলাম ইসরাত জাহান রাইসা, সবাই আমাকে রাইসা বলেই ডাকে। আর আমার বাবার নাম হলো। থাক মামনি, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আর সবাই তোমার বাবাকে ভালো করেই চিনে। মামনি তুমি বসো, আর কোনো সমস্যা হলে আমাকে বলিও, কেমন? জি স্যার, আমার কোনো সমস্যা হলে আপনাকে জানাবো, কিন্তু তার আগেই তো আমার বাবার পাঠানো সুঠাম দেহের অধিকারী গুন্ডারাই তার 12টা না বাজিয়ে 13টার দরজায় পৌঁছে দিবে। মামনি, সে আমি জানি। তোমার বাবাকে আমি অনেক আগে থেকেই চিনি, তাকে আমার সালাম দিও। আর মামনি, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি বসে পড়ো। ধন্যবাদ স্যার। স্যার আর কোনো কিছু বলতেই নিষেধ করলেন, কেননা ওর বাবার পরিচয় শুনে যদি আপনারা হার্ট অ্যাটাক করেন
তাই বলতে মানা করলো। আমার তো সেই খুশি লাগতেছে। আর আমার স্বপ্নের মানুষটার নাম কিন্তু অনেক সুন্দর, কি বলেন আপনারা? আসলে যেমন নাম তেমনই সুন্দরী। এরপর ক্লাসকে গল্প করে বাইরে চলে আসলাম। এরপর ক্লাস করে বাইরে আসলাম। দোস্ত, আমি এটা বুঝতে পারছি না, তুই সারাক্ষণ রাইসার দিকেই তাকিয়ে থাকিস কেন? তোকে আগে কখনো এমনভাবে কারো দিকে তাকিয়ে থাকতে দেখিনি। ওহ বন্ধু, তুমি বোঝো না, দুধু খাও তাই না? তুই জানিস না রাইসা প্রেমে আমার বন্ধু ডুবে গেছে। এখন রাইসাই পারে শুধু ওকে কিনারায় ওঠাতে। এই তোরা থাম তো, আমি আসলেই ওর প্রেমে পড়ে গেছি। ইস, রাইসা যদি আমার মনে থাকা সেই মেয়েটাই হতো। মামা, তোকে ফাজিল বলে আমরা সবাই জানতাম, কিন্তু তুই যে লুচ্চা সেটা জানা ছিল না। মানে এই তোরা কি বলছিস? আমি আবার কার সাথে লুচ্চামি করলাম শুনি? হে লুচ্চামি করিস না তো কি? প্রেমে পড়েছিস রাইসার, আর মনে মাঝে হাবুডুবু খাচ্ছে অন্য একজন, তাই না? আরে মামারা, আসলে তেমন কিছুই না। আর তোদেরকে তো আমার সেই সকালের কথাটা বলাই হয়নি। আচ্ছা তাহলে সেইটা আগে শোন, পরে যা হবে দেখা যাবে। এরপর আমি সবাইকে সকালের সবকিছু খুলে বললাম, যেটা শুনে তো সবাই হাসতে হাসতে শেষ। আর তোরা দেখেছিস শেষমেশ আমাদের রোমিও একটা না দেখা মেয়ের কণ্ঠের প্রেমে পড়ে গেছে। এই তোরা চুপ করতো আর চল বাসায় যাই, এখানে অনেক সময় পার করে ফেললাম। তারপর সবাই যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসেই, মা গো কিছু খাইতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। বাবা, তুই ফ্রেশ হয়ে এখনই বস, আমি তোর জন্য খাবার দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। কিছু সময় পরেই মা আমার জন্য সব রকম খাবার নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো। আমি ফ্রেশ হয়ে আসলাম, মাকেও খেতে বসালাম। খাওয়ার সময়, ওই পেতনি বসে আছিস কেন? তুই খাবি না নাকি? তুই কি আমাকে খাইতে বলছিস যে খাবো? আসলে আমি আমার আদরের বোনকে ছাড়া কখনো খাইনি, তাই ও একটু অভিমান করে বললো কথাগুলো। আমি জানি এখন যত যাই বলি না কেন মরণের রাগ ভাঙাতে পারবো না, কারণ পেতনিটা সেই লেভেলের রাগী। আইসক্রিম আর চকলেটের সাথে কিছু ফুচকা এনে দিলেই সব রাগ ভুলে যাবে। তার আগে মহারানী ঠিকভাবে কথাও বলবে না। রাসেল, আমি বুঝি না তুই আমার মামুনিকে এমন করে রাগাস কেন? তুই জানিস না তুই না বললে খাবার খায় না? আরে আমার বাবা, আমি তো সেটা জানি, কিন্তু ওকে তো মা ডেকেছে ভেবে আমি আর ডাকিনি। দেখ, তোদের ভাই বোনের মাঝে আমাকে টানবি না। আমি কিছু শুনিও নি, আর আমি কিছু দেখিও নাই, বুঝেছিস? না বুঝে কি আর উপায় আছে? জানো আম্মু, বিকেলে না সোনালি রোদ্রে আইসক্রিম ফুচকা আর চকলেট দেখতে খুব ভালো লাগে। ইস, জিভ দিয়ে মনে হচ্ছে এখনই কারো পানি পড়বে। আম্মু, তোমার ছেলেকে বলো আমি কারো ফুচকা খাবো না। যাব বাবা, মহারানী তো ভীষণ রাগ করছে। তাই তো উপরের কথাটা বলেই রাগ দেখিয়ে রুমে চলে গেল, তাও আবার না খেয়ে। আমিও আর কিছু না বলে খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ওই হারামের দল, কি করিস? তুই কি চোখে দেখতে পারোস না আমরা কি করতেছি এখানে বসে? আসলে ওরা টং দোকানে বসে চা খাচ্ছিল, সেটা দেখেও আমি জিজ্ঞেস করতেই উপরের কথাটা ওইভাবে বললো। দোস্ত, তোরা তো অনেক আগে থেকেই প্রেম করস, আমারও একটি হিল্লা করে দে না। এরে বাবা, বেটা বলে কি? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। ওই বেটা, তুই করবি প্রেম? ওই শালা, আমার কি মন নাই যে আমি প্রেম করতে পারবো না? আসলে চিন্তা করে দেখলাম এই মনটাকে বেঁধে রেখে আর কষ্ট না দেওয়াটাই ভালো। তাই তো প্রেমটা করে দে না রে ভাই। করাই দিতে তো হবেই, তুই আমাদের জন্য কত কি করেছিস। তা দোস্ত, তো কি কোনো মেয়ে পছন্দ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে বল, বাকিটা আমরা ব্যবস্থা করবো নে। ওই বেড়া, তুই জানিস না রাসেল রাইসার প্রেমে হাবুডুবু খাচ্ছে? রে দোস্ত, আমি যে সত্যি রাইসিকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওই যদি আমার মনের সেই কোকিল কণ্ঠের রাজকুমারী না হয় তাহলে। আরে টেনশন করিস না, আমার দৃঢ় বিশ্বাস রাইসাই তোর সেই স্বপ্নের রানী। দোস্ত, তোর কথা যেন সত্যি হয়। আর তোর কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। আর মনটা ওর প্রেমে পড়ে গুনগুন করে গান গাইছে। তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। ডুইবে তো মরবে দোস্ত। আমার তো ভয় করতেছে রাইসার বাবার নাম মনে পড়তেই। আর কতগুলো বডিগার্ড রাইসার সাথে থাকে দেখছিস? আমাদের মেরে একেবারে তোক্তা বানিয়ে ফার্নিচার বানাবে। তার চেয়ে বরং তুই রাইসার কথা ছেড়ে দে। দে না রে ভাই, ওর থেকে অনেক ভালো মেয়ে পাবি। না, আমার ওকেই লাগবে। আমার এমন কথা শুনে রানা তো ওর মুখে থাকা চা কুলি করে দিল। দোস্ত দেখ, ওই গন্ডারগুলোর হাতে মার খেয়ে আমি বিয়ের আগে আমার বউকে বিধবা করতে পারবো না। তোরা শালা সব কটাই এক একটা ভেতুর ডিম। যা শালা, তোদের কাউকেই লাগবে না। আমার প্রেম আমি ঠিক করে নিমুনি। এইভাবে বলিস না, আর যা, তুই রাইসাকেই পাবি। আমরা সব সময় তোর সাথেই আছি।
আচ্ছা, এখন তাহলে চল যাওয়া যাক। আর তুই আপাতত রাইসার প্রেমে ডুব দিয়ে কোকিল কণ্ঠের মেয়েকে খুঁজতে থাক, কেমন? শালা হারামি। তারপর সবাই যার যার বাসার দিকে চলে আসলাম। আসার সময় মহারানের জন্য আইসক্রিম, ফুচকা আর কিছু চকলেট নিয়ে নিলাম। বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে আছে। মা, পেতনিটা কোথায়? সেই যে রুমে গেছে, এখন পর্যন্ত বের হয়নি, আর কিছুই খায়নি। আচ্ছা তুমি খাবার দাও, আমি গিয়ে ওকে খাইয়ে আসি। আর ওর রাগের ওষুধ আমি নিয়ে এসেছি। তোরা পারিসও বটে। আচ্ছা তুই বস, আমি এখনই নিয়ে আসছি। রিয়া তো ডিম ভাজা আর মাংসের ভুনা খুব পছন্দ করে, আমি বরং সেটাই নিয়ে আসি। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি করো তাহলে। মা কিছু সময় পরে খাবার এনে দিল। আমি ধীরে ধীরে রিয়ার রুমের কাছে আসলাম। ওই জানে আমি আসবো, তাই দরজা আগেই বন্ধ রাখলেও এখন ঠিকই খুলে রেখেছে। আমি পা টিপে টিপে ও রুমে প্রবেশ করলাম। আর তখনই বলে ওঠে, আমার রুমে কাউকে আসতে হবে না, চলে যাও এখান থেকে, আমি কিছুই খাবো না। ইস, গরম গরম ফুচকা আর কি সুন্দর আইসক্রিম, আহ, মনটা চায় আমি খেয়ে ফেলি। ভাইরে ভাই, ফুচকার নাম থাপড়া দিয়ে ফুচকা, আইসক্রিম আর চকলেটগুলো কায়রে নিতে দেরি করলো না। আমি জানি আমার ভাইয়া আমার জন্য এই সব নিয়ে আসবে, তাই তো দরজা খুলেই রেখেছি। কেন কেন দিমু একটা? এটা যে তোর রোজকার সিনেমা, সেটা কি আমি বুঝি না মনে করছিস? এই রে ভাইয়া, তুমি কত ভালো, আমার সব কিছুই না তুমি সহজেই বুঝে যাও। লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু পাগলি। আর এখন হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমাকেই যত জ্বালাতন কর, কেননা স্বামীর সাথে এমন করলে না তোকে কিলাই কিলাই সোজা করবে। আরে ভাইয়া, সেই জন্যই তো সব ফাজলামিগুলাই তোর সাথে করি, মনকে শান্তি দিচ্ছি, যেন পরে এমনটা করার শখ না থাকে স্বামীর হাতে মায়ের খাওয়ার জন্য। ওই তোকে খাবার খাওয়াই দিচ্ছি, এটাই তো অনেক। তাহলে আমার হাতে কামড় দিলি কেন? ডিমই তো। এখন ভাইয়া তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। এই তুই তো আসলেই আমার পাগলি বোন। ভাইয়া, এটা বলার কি আছে? সকলেই তো জানে আমি তোমার পাগলি বোন। হয়েছে, আর বলতে হবে না। রিয়াকে খাবার খাইয়ে রুমে চলে আসলাম। একটু বই নিয়ে বসতেই মনটা আনচান আনচান করতে শুরু করলো, সেই পরিটার জন্য। কি আর করা, মনটাকে শান্তি দেওয়ার জন্য একটি বাইরে আসলাম। কিছু সময় সন্ধ্যা বিকেলের মুগ্ধতা উপভোগ করতেই বাসায় আইসা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই মসজিদে নামাজ পড়ে সেই বাড়ির কাছে আবার আসলাম আমার স্বপ্নের রানীকে দেখার জন্য। আজকেও সেই সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। আহ, কত সুন্দর কণ্ঠ! এই আপনারাই বলেন তো, এই কণ্ঠটা আমার এত ভালো লাগে কেন? মনে মনে ভাবলাম, আজকে আমি এই সুন্দর কণ্ঠের অধিকারিণীকে দেখবই। যেই ভাবা সেই কাজ। বাড়ির চারপাশে কাঁটাতারের দেওয়াল, সাথে পাহাড়াদারগুলো তো আছেই। অনেক কষ্ট করে দেওয়াল টপকে ওপারে এলাম। আমার অনেক জায়গায় কেটে গেল। এই যে পাঠকগণ, আপনাদের জন্য কত কষ্ট করে ওই মেয়ের সাথে দেখা করতে আসলাম। আমার বিপদ হলে সাথে থাকেন। দেখছেন, বিপদ বলতে না বলতেই বিপদ আমার সামনে এসে হাজির। মানে সেই মিষ্টি কণ্ঠটা দোতলা থেকে ভেসে আসতেছে। এখন কেমনে কি করি? আপনারা একটা সহজ বুদ্ধি দেন, পরে আবার ফিরিয়ে দেবুনি। এই তো পাইছি মাম্মা। ওই রুমটার সাথে একটা গাছ, ওই গাছটা দিয়ে অনেক কষ্টে উপরতলায় উঠলাম। আগে সে লেভেলের ফাজিল ছিলাম, তাই গাছে চড়ার অভ্যাস আছে। জানলার পাশে দাঁড়িয়ে নিস্তব্ধতার সাথে কোরআন তেলাওয়াত শুনতেছি। হঠাৎ বন্ধ হয়ে গেল। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার মনে হলো আমার সামনে বোরকা পরা এক পরী দাঁড়িয়ে আছে। আজও বিষয়টা হলো, সেই চোখ দুটো ছাড়া কিছুই দেখতে নসিব হলো না। আমি এইসব ভাবতেছি, এমন সময় ওই মেয়েটা আমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আপনি কে আর কি চাই এখানে? আমি চোখ দেখেই বুঝে ফেলেছি রাইসাই তাহলে আমার সেই স্বপ্নের রানী। আমি তো সেই লেভেলের খুশি। রাইসের কথা শুনে মনে মনে বলি, তোমাকেই তো চাই জানু। এই যে মিস্টার, কি হলো? কিছু বলছেন না কেন? বোবা হয়ে গেছেন নাকি? আমি তো আপনার ওই সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছিলাম। অনেক সুন্দর আপনার কণ্ঠ। আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। যা বলেছেন তো বলেছেন। এখন জানে বাঁচতে চাইলে চলে যান, না হলে আপনার জীবন কেউ বাঁচাতে পারবে না। রাইসা আমার কথাটা শুনে মুখের কোণে মুচকি হাসি এনে বলল উপরের কথাটা। কিন্তু আমি তো কম না, তাই আমিও বললাম, আমার যতই বিপদ আসুক না কেন, তবুও আমি এখান থেকে যাচ্ছি না। প্লিজ চলে যান। আব্বু দেখলে আমাকে কেটে কুচি কুচি করে যমুনায় ভাসিয়ে দেবে। সেটা কি চাচ্ছেন আপনি? ওই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি এইসবে ডরাই না। বলতে না বলতেই আমার হবু বাচ্চার আম্মুকে কে যেন বাইরে থেকে ডাক দিছে। রাইসা, মামনি, কোথায় তুমি? তাড়াতাড়ি খেতে আসো, তোমার কলেজের দেরি হয়ে যাবে। বাবা, আমি এক্ষুনি আসছি, তুমি একটু অপেক্ষা করো।
এই রে, যেখানে এই বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলা তো সেইটাই হলো। বললাম চলে যেতে, কিন্তু গেলেন না। আপনার তো মনে হচ্ছে প্রেমের জলে বন্যা বইছে। এখন তাহলে মজা বোঝেন। ওই তুমি আমাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? তোমাকে না দেখেই ভালোবেসে ফেলেছি, তাই তো এত কষ্ট করেও তোমাকে দেখতে আইছি। এস, আইছে কি আমার প্রেমিক পুরুষ? এইসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। তো এখান থেকে চলে যান। ভালো তো তোমাকে বাসতেই হবে, সেটা আজ হোক আর বিয়ের পরে হোক। তারপর অনেক কষ্টে পালিয়ে আসলাম। অবশ্য রাইসেই আমাকে পালিয়ে আসার সব ব্যবস্থা করে দিছে, নইলে এখন আমি আপনাদের মাঝে থাকতাম নাকি? মনের মাঝে খুশির বাতাস বইতেছে যে রাইসা সেই মেয়ে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে গান গাইতে গাইতে যাচ্ছি, তখন ঠাস। আরে বুঝতে পারলেন না তো, আসলে একটা মেয়ে আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, আর আমাকে আপনারা ধরে রাখছেন, তাই পড়ে যায়নি, বেঁচে গেছি। কি মজা! ওই, চোখে দেখতে পান না? চোখ কি পকেটে নিয়ে ঘোরেন নাকি? এই রে, মেয়ে তো সেই লেভেলের খেপেছে। না, আমি তো ছেলে মানুষ, হারলে চলবে না। কি বলেন আপনারা, তাই না? আচ্ছা, আমি না হয় দেখতে পাইনি, চোখটা পকেটে নিয়ে ঘুরতেছি, কিন্তু কথা হলো গিয়ে আপনার ওই সুন্দর হরিণের চোখ দুটো কি বাসার ফ্রিজে রেখে আছেন যে আমাকে দেখতে পাননি? একে তো অন্যায় করেছেন, তার উপর আবার বড় ডায়লগ মারছেন, তাই না? মেরে একেবারে বালি চাপা দিয়ে দেব। কি গুন্ডি মেয়ের বাবা, কিভাবে আমাকে ভয় দেখাচ্ছে! ইস, আপনার এমন কথায় মনে হয় আমি ভয় পেলাম। ফাজিল ছেলে কোথাকার, কোথা থেকে যে এসব চলে আসে, তার মুডটাই নষ্ট করে দিল। মেয়েটার আগে গজ গজ করতে করতে চলে গেল। ধ্যাৎ, চলে তো গেল, এর সাথে আমার এত সুন্দর মোমেন্টটাকে ব্যাগে ভরে নিয়ে গেল। এখন আমি সেই ভাবনাগুলোকে কোথায় পাবো? এইসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম। ভাইয়া, এত সকালে কই গিয়েছিলে? আর তোমার চোখের দিকে তাকালে দেখছি তুমি অনেক খুশি, আর মুখের দিকে তাকালেই কারোর উপরে সেই লেভেলে রেগে আছো। কাহিনী কি মাই ডিয়ার ভাইয়া? কাহিনী তো একটা আছেই, কিন্তু তোকে বলবো না, তুই এখনো পিচ্ছি। কি? আমি পিচ্ছি? দেখ ভাইয়া, আমি কিন্তু মোটেও পিচ্ছি না। আমার যথেষ্ট বোঝার ক্ষমতা আছে। আমি এবার ক্লাস 6-এ উঠেছি, ভুলে যাও না। ওরে আমার পাকনা বুড়ি রে, কত বড় হয়ে গেছিস! আইসে পাকনা বুড়ি, ওই যা রেডি হ, তোকে আর তোর স্কুলে নামিয়ে দিয়ে আসি, আমি কলেজে যাব। আচ্ছা ভাইয়া, তুমি থাকো, আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি। রিয়া উপরের কথাটা বলেই ওর রুমে চলে গেল। আমি ওর রুমে এসে রেডি হয়ে নিচে গিয়ে দেখি পেতিনিটা এখনো আসেইনি। অবশেষে রিয়া আসলে দুই ভাই বোন একসাথে নাস্তা করে বাইক নিয়ে বের হলাম। আচ্ছা ভাইয়া, ভাবি দেখতে কেমন? অনেক সুন্দর, তাই না? তোকে বলবো কেন? না বললে যাও, আমিও শুনবো না। ভাবি আসলেই নিজের চোখে দেখতে পারবো যে তোমার পছন্দ কেমন। কথা বলতে বলতে রিয়ার স্কুলে চলে আসলাম। রিয়াকে রেখে আমার কলেজে চলে আসলাম। বাইকটা পার্ক করেই দেখি সব হারামিগুলা বকুলতলায় বসে আছে। কিরে হারামের দল, কেমন আছিস? আরে আপনাদের তো বলাই হয়নি, নতুন বন্ধু হয়েছে আমাদের। জনাব, আমরা সবাই ভালো আছি, তা তুই কেমন আছোস সেটা আগে বল। আমি কি কখনো খারাপ থাকতে পারি তোদের মতো হারামি থাকতে? তোরা থাকলে তো আমি হাজার খারাপের মাঝে নিজেকে ভালো আছে মনে করি। হয়েছে, আর পাম দিতে হবে না। সবটাই যে তোমার আমাদের পকেট ফাঁকা করার ধান্দা, সেটা মনে হয় আমরা বুঝি না, তাই না? কি করব বল, তোদের পকেটের টাকাগুলো যে আমার দিকে অসহনীয় দৃষ্টি নিয়ে বলে, রাসেল আমাকে তাড়াতাড়ি ওদের পকেট থেকে বের করে খরচ করো। এখন আমার দোষ কি বল? হয়েছে, এখন এমন নাটক বন্ধ করে আগে নতুন বন্ধুর সাথে পরিচয় হয়ে নে। এই হলো আবির, আকাশ, আশা, সুইটি, আর এ হলো আমাদের বন্ধুদের মাঝে সবচেয়ে ফাজিল বন্ধু রাসেল। শালা হারামি, তোরাই এক একটা ফাজিল, আর ওদের কাছে আমাকে ফাজিল বানিয়ে দিচ্ছিস, তাই না? ওরা কিছু বলতে যাবে তার আগেই একটা মেয়ে আমাদের সামনে আসে, আর তাকে দেখে তো আমার চোখ আসমানে, বুঝলেন না তো? আসলে এই মেয়েটাই সকালে সেই ঝগড়াটে মেয়েটা। আর এই সেই রানাকে বলতে লাগলো, এই বজ্জাতের হাড্ডি ফাজিল ছেলেটা তোর সাথে কেন? আরে মিষ্টি, কি সব আবল তাবল বলছো? ও তো আমার খুব ভালো বন্ধু, ফাজিল হতে যাবে কেন? ঠিকই বলছি, এর মতো খারাপ ফাজিল ছেলে আমার জীবনে একটাও দেখি নাই। যার জন্মের ঠিক নাই, সে আমাকে বলে নাকি চোখে দেখি না। আরও অনেক খারাপ খারাপ কথা বললো, যা বললাম না থাক, আপনারা আবার কষ্ট পাইবেন শুনে। মিষ্টির কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ পর্যন্ত এমন অপমান হয়তো কখনো হতে হয়নি। আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি এসব ভাবতেছি, ঠিক তখনই ঠাস ঠাস করে শব্দ হলো। রানা মিষ্টি গলায় থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার বন্ধুকে এভাবে অপমান করার? তুই ওর সম্পর্কে কি জানিস? হ্যাঁ, আমি ওকে সেই ছোটকাল থেকে চিনি, একসাথে থাকি, আর তুই কি সব বলছিস?
আমি সেখান থেকে চলে আসলাম চোখ মুছতে মুছতে। পেছন থেকে ওরা অনেক ডাকলো, আজকে এখনো হাতেই আসে নাই, শুধু রানা আর সজীব আইছে। ও আপনাদের তো বলাই হয়নি, মিষ্টি হলো রানার জিএফ, আমি চিনতাম না। এদিকে আমার চোখ মোছার দৃশ্যটা আবার রাইসা দেখতে পাইছে, সেটা আমি লক্ষ্য করিনি। চলে আসলাম ক্লাসে, মন মরা হয়ে বসে আছি। তখনই আতিক এসে বলল, যে ছেলে অন্যকে কাঁদতে দেয় না আর আজ সে নিজেই কাঁদছে, ব্যাপার কি? রানা আমার কাঁধে হাত রেখে আতিককে সবটাই খুলে বলল, যেটা শুনে ওর তো মেজাজ পুরাই বিগড়ে গেল। কি? ওই ফাজিল মায়ের এত বড় সাহস আমার বন্ধুকে এমনভাবে অপমান করে? ওকে তো আজকে আমি দেখাচ্ছি। তোরা মাথা গরম করিস না দোস্ত, আসলে দোস্ত মিষ্টির ও কোনো দোষ নেই, ও তো আর আমাকে চেনে না আর আমিও ওকে চিনি না। তারপর সব খুলে বললাম, সকালে আমার আর মিষ্টির সাথে ঘটে যাওয়া ঘটনাটা। পরে দেখে নেব সাহস কত বড় আমার বন্ধুকে আঘাত দিয়ে কথা বলে। দেখ মাথা গরম করিস না, আমি ঠিক আছি। এভাবে মন মরা হয়েই ক্লাসটা বললাম। আমার কোনো জানি কিছুই ভালো লাগতেছে না, মনে মনে স্থির করলাম বাসায় চলে যাব। বন্ধুদের বলে বাসায় আসার জন্য যখনই বের হয়েছি, তখনই পেছন থেকে কেউ একজন আমাকে ডাকলো। এই যে ভাইয়া, শুনছেন? আমি পিছনে তাকিয়েই তো অবাক, আর অবাক হবই না কেন বলেন, কারণ আমাকে মিষ্টি ডাকতেছে, কিছু বলবে হয়তো ভেবে আমি দাঁড়ালাম আর তাকে উদ্দেশ্য করে বললাম, শুনছি, কিছু কি বলবেন আমাকে? ভাইয়া, সেজন্যই তো আপনাকে ডাকলাম। আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কখন বের হবেন আর আমি আমার করা ভুলের জন্য ক্ষমা চাইতে পারবো। ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আসলে কথাগুলো ওভাবে বলা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিন। আরে বাহ, এই মেয়ে একদিনেই পরিবর্তন হয়ে গেল। আসলে এতে কারো কোনো দোষ নাই। আরে আমি আপনার উপর রেগে নেই, তাই ক্ষমা করার প্রশ্নও ওঠে না। না ভাই, ক্ষমা করতেই হবে। আমি তো ভুল করেছি, সেটার জন্য আমি অনুতপ্ত। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। এত করে যখন বলছেন তখন ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। এখন যদি শর্ত মানতে পারেন তাহলে বলেন। আবার শর্ত কেন? না জানি কি এমন শর্ত দেবেন, আল্লাহ ভালো জানে। আচ্ছা বলেন শুনি, কি এমন শর্ত আপনার? আমরা যেহেতু একই ব্যাচের, যদিও গ্রুপটা আলাদা, তাতে কি এমন যায় আসে? আমি চাই আপনি আমাকে তুই করেই বলেন। আল্লাহ, আমার প্রাণটা তো প্রায় যায় যায় অবস্থা হচ্ছিল। না জানি কি এমন শর্ত দেবেন। আচ্ছা, আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? আমার না এখন খুব ভালো লাগতেছে, অথচ এত সময় আমার একটুও ভালো লাগেনি। আরে ভালো লাগবে কিভাবে? আমি তোকে যেই সব বলে অপমান করেছিলাম, তুই যে এখনো শক্ত আছিস, সেটাই তো অনেক। আচ্ছা থাক, আমি বাসায় গেলাম, কালকে আবার দেখা হবে। এইভাবে অনেক কথা বলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে শুরু হলো মায়ের হাজারটা প্রশ্ন। ওই বাদর, এত সকালে চলে আসলি কেন? তোর তো আসার আরো অনেক দেরি আছে। আসলে আম্মু, এমনিতেই আমার এখন কেন জানি কোনো কিছু ভালো লাগতেছে না, তাই বাসায় চলে আসলাম। কি বলিস? সকালে তো আমি আমার কলিজাকে ভালোভাবেই পাঠালাম, তাহলে হঠাৎ কি হলো? তোর শরীর খারাপ হলো না তো আবার? আম্মু আমার কপালে হাত দিয়ে বলল উপরের কথাগুলো, বলে আসলে মায়ের মন তো সন্তানের কিছু হওয়ার আগেই বুঝতে পারে। এই যে বন্ধুরা, মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। আর যদি আমরা সচেতন হতাম, তাহলে হয়তো বাংলাদেশে বৃদ্ধাশ্রম নামক বা একটা জায়গায় পেত না। এই, তোর গায়ে তো অনেক জ্বর, জ্বরে তো তোর শরীর একদম পুড়ে যাচ্ছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাক, আমি এখনই তোর জন্য ওষুধের ব্যবস্থা করছি। মা, আমার কিছু হয়নি, তুমি শুধু শুধু এতটা চিন্তা করতেছো। বাবারে, চিন্তা কি আর এমনি করি? যখন তুইও কোনো সন্তানের বাবা হবি, তখন এইটার মানে বুঝবি। মা উপরের কথাটা বলেই চলে গেল। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে বিছানাতে মাথাটা রাখতেই সারা রাজ্যের ঘুম যেন আমার চোখে এসে বাধা বাঁধে। তো কি আর করা, এক ঘুমে বিভোর। রাতে যখন চোখ খুললাম তখন দেখলাম আমার পাশে ডাক্তার বসে আছে। এখন কেমন লাগছে বাবা? এখন একটু ভালো লাগতেছে, কিন্তু আমার তো শুধু জ্বর, তার জন্য আপনি আসলেন কেন কষ্ট করে? বাবারে, এটা তো আমার দায়িত্ব। একটা মানুষ অসুস্থ হলেই তাকে আল্লাহর রহমতে সুস্থ করে তোলা। রাসেল, তুই তো সেই কখন থেকে অজ্ঞান হয়েছিলি। ভাইয়া, তোর কিছু হয়নি তো? কত করে বলি ঠিকমতো খাবার খাবি, তুমি তো আমার কথা শোনোই না। রিয়া কান্না করে বললো উপরের কথাটা। আরে পেতনি, আমার কিছু হয়নি, দেখ আমি আসতেছি। এই, তুই কি জিনিস বলতো? এতটা অসুস্থ হয়েও তোর ফাজলামি গেল না? জানিস ভাইয়া, আমি না তোর জন্য অনেক কান্না করছি। সে কখন থেকে আমি তোমার পাশে বসে আছি। বুঝতে পারছি তুই কেন কাঁদছিস। আইসক্রিম এনে দিতে হবে এই জন্য। ভাইয়া, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুমি শুধু আমার পাগলামোটাই দেখলে, মনের করিয়ে তোমার জন্য জমে থাকা পাহাড় সমান ভালোবাসাটা দেখলে না।
ওরে আমার পিচ্ছি বোনটারে, তুই আমাকে যে কত ভালোবাসো সেটা আমি জানি। আয় আমার বুকে আয়। এই তো আমার সোনা ভাইয়া, আমার এখন কত ভালো লাগছে। পাগলি একটা, সবাই আমাদের কাহিনী দেখে হাসতেছে। আসলে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এরকমই থাকা দরকার। আর আমি দোয়া করি তোমাদের এমন ভালোবাসা যেন সারা জীবন থাকে। তারপর সবাই চলে গেল, কিন্তু পিচ্চিটা যাবে না। মা বললো ও রুমে যেতে, কিন্তু বোন তো আমার নাছর বান্দা, তার একটাই কথা আমার কাছেই থাকবে। আমি ভাইয়াকে রেখে কোথাও যাব না, যে যাই বল না কেন। ওই পিচ্চি, তুই গেলি না কেন? তোর বুঝি ঘুমাতে হবে না? আমি আমার ভাইকে এই অবস্থায় রেখে চলে যাই, রাতে যদি আবার জ্বর আসে তখন কি হবে? রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে উপরের কথাগুলো বলল। আরে পিচ্চি, তুই তো অনেক বুঝিস দেখছি। আচ্ছা, তুই আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়, না হলে তোর আবার রাত জাগলে অনেক কষ্ট হবে। ভাইয়া, তুমি কত ভালো, আমার মনের কথা না বলতেই বুঝে যাও। মা আমাদের দুজনের এমন কাহিনী দেখে কান্না করে দিল। চোখের কোণে জমে থাকা জল মুছতে মুছতে বলল, তোদের ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। তারপর দুই ভাই বোন ঘুমিয়ে পড়লাম। আসলে রিয়া আমাকে একটু বেশিই ভালোবাসে। আমি অসুস্থ হলেই আমার কাছে থাকবে। রাতে আর জ্বর এলো না, আমি একটু না অনেকটাই সুস্থ এখন। আর সুস্থ হবই না কেন বলেন? পরিবারের সবার এত এত সেবা পেয়েও কি জ্বর আমার শরীরে বাসা বেঁধে থাকতে পারে নাকি? এই ভাইয়া ওঠো, আর ফ্রেশ হয়ে দুধটুকু খেয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমি নিচে আসছি, তুই যা। আর তোকে কষ্ট করে এখানে খাবার নিয়ে আসতে হবে না। আচ্ছা ভাইয়া, তুমি চাইলে নিচে চলে আসো, আমি মার সাথে তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। রিয়া চলে গেলে আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম নাস্তা করার জন্য। নিচে এসে দেখেই সবাই আমার জন্য বসে আছে। রাসেল, তোর এখন কেমন অবস্থা? আর ওষুধ ঠিক মতো খাচ্ছিস তো নাকি? বাবা, এখন আমি প্রায় পুরোপুরি সুস্থ আছি বলে মনে করি। আর তোমার ওই ফাজিল মেয়ে থাকতে ওষুধ না খেয়ে কি কোনো উপায় আছে? দেখ, আমার রাজকুমারীকে তুই একদম ফাজিল বলবি না, এই আমি বলে দিলাম। বাবা, একদম ঠিক কথা বলছো। আমি কি ফাজিল নাকি বলো? আমি কত ভালো, তাই না? না রে মা, তুই ফাজিল হতে যাবি কেন? তুই তো তার উপরেও কোনোটা থাকলে সেইটাই তুই। বাবা, তুমি এটা বলতে পারলে? এবার ঠিক আছে। এভাবেই নানা রকম কথা বলে আমি নাস্তা শেষ করে রুমে এলাম। এভাবেই কেটে গেল 2 দিন। এর মধ্যে রাইসাকে একবারও দেখিনি। মন শুধু বারবার রাইসাকেই দেখতে চাচ্ছে। ওইদিকে রাইসাও প্রথম দেখায় আমার প্রতি একটু একটু নরম হয়েছে। মা পছন্দ করতে শুরু করছে। সেও মনে মনে আমার মতোই ভাবতেছে। কি ব্যাপার, রাসেল তো প্রতিদিন আমার কণ্ঠ শুনতে এখানে আসে, হঠাৎ কিছু হলো নাকি ওর? এখানেও আসে না, কলেজেও আসে না, আমি এসব ভাবতেছি কেন? আমি কি তাহলে রাসেলকে ভালোবেসে ফেলেছি? ধ্যাত রাইসা, তুই কি ভাবিস? তুই আসলেই একটা পাগল। রাইসা ওর মাথায় হাত দিয়ে গোতা দিয়ে কতগুলো ভাবে আর হাসে, যেটা দূর থেকে ওর বাবা লক্ষ্য করে। আর এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার মামনি, এইভাবে একা একা হাসতেছিস কেন? কিছু কি হয়েছে নাকি? না বাবা, আসলে একটা কথা মনে পড়াতে এমনটা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, খেতে আয়, আমি গেলাম কিন্তু। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আসতেছি। ধ্যাত রাসেল, তোমাকে নিয়ে ভাবতে ভাবতেই আমি মনে হয় পাগল হয়ে যাব। কি করেছো আমাকে? আমি তোমার কথা না ভেবে পারি না। এদিকে আমি সকল ভাবনা চিন্তাকে বাম পকেটে রেখে ঘুমিয়ে পড়লাম। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে রাইসের বাড়ির কাছে যেতে পারলাম না। তাই কি আর করার, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে কলেজে আসলাম। আমি কলেজে আসি না বলে বন্ধুরা এই কয়েকদিন ফোনের উপর ফোন শুরু করেই গেছে। আমি ওদের কাছে এসে, হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? উই আর অলসো মাইন্ড বাই দ্য গ্যাস অফ আল্লাহ। তার দোষ, তোর কি অবস্থা এখন? আর পুরোপুরি সুস্থ হয়েছিস তো নাকি? আমিও ভালো আছি। আর এই যে পাঠক বন্ধুরা, আমার আর মিষ্টির মাঝের ঝামেলা যে খতম হয়েছে সেটা আমার সব বন্ধুরা শুনেছে। এই মিষ্টির বাচ্চার জন্য তোর জ্বরাই ছিল, তাই না? ওই ওই, আমার বাবা মা আমাকে এখনো বিয়েই দিল না, তাহলে আমার বাচ্চা আসলো কিভাবে শুনি? আর বাবু, ও তো কোথায় কোথায় বলেছে। আর রাসেল, এই কয়েকদিনে আমি লক্ষ্য করেছি রাইসার মন আগের মতো ভালো না। কলেজে এসেই শুধু আমাদের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজে, যেটার মানে আমরা জানি না। ও তাই নাকি? এটা তো তাহলে ভালো খবর। এবার তাহলে ভালোবাসার কথাটা বলে দিলেই মনে হয় ভালো হবে। কি বলিস তোরা? দোস্ত, তুই রাইসাকে তোর মনের কথা বলে দে। যা হয় পরেরটা পরে দেখা যাবে, না হয় আবার পাখি অন্যের কাছে বন্দী হতে পারে। ও ঠিকই বলেছে, তুই আজকে আমাদের ভাবিকে মনের কথা বলে দে।
এভাবেই কথা বলতে বলতে একসময় দেখতে পেলাম রাইসা কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতেছে। মুখটা শুকিয়ে গেছে আগের থেকে। যাক, ভালো হলো রাইসার সাথে আজকে সেই উগান্ডা থেকে আগত গেইলের বংশধর বডিগার্ড গুলো নেই। কি মজা! আজকে ওরে প্রপোজ করবো। ওই হারামের দল, তো তাড়াতাড়ি ফুলের ব্যবস্থা করে দে। ফুল দিয়ে কি হবে রে দোস্ত? নাকি সুস্থ হয়ে আবার ফুলের জুস খাইতে মন চাইতেছে তোর? ওই তোদের দিতে বলছি, ফুল এনে দে। এত কথা বলে সময় নষ্ট করিস না। আমি আজকে আমার মনের রাজ্যের রাজকুমারী রাইসাকে প্রপোজ করবো। তখনই দেখলাম মিষ্টি কোথা থেকে দৌড়ে গিয়ে একগুচ্ছ গোলাপ নিয়ে আসলো। দোস্ত, এই নে ফুল, আর গুছিয়ে খুব সুন্দর করে তোর মনের কথাটা রাইসা ভাবিকে জানিয়ে দে। তোকে অনেক ধন্যবাদ। আর এই, তোরা সবাই আমার সাথে চল। এ প্রপোজ করবি তুই? তাহলে আমরা দূরে থেকে দাঁড়িয়ে না দেখে তোর সাথে যাব কেন? যেতে বলছে যাবি, ভালো ফোন দিয়ে বের করছো দেখছি। তোমরা এখানে থাকবা আর আমি রাইসের হাতে একাই মার খাই? কি বুদ্ধি তোদের! আরে মারবে না, চল, আমরা সবাই তোর সাথে যাচ্ছি। তোর জন্য 2-4টা থাপ্পড় খেলে কিছুই হবে না। এই না হলে আমার বন্ধু তোরা। তারপর ওদের সাথে রাইসের সামনে আসলাম। আমি রাইসের কাছে আসতেই দেখলাম রাইসা আমার বর্ষার চাঁদের মতো মুখটা পূর্ণিমার চাঁদের মতো খুশিতে ভরে উঠলো। রাইসাকে কেন জানি অনেক খুশি মনে হচ্ছে। এটা আমার কাছে পজিটিভ মনে হলো। তাই আমি রাইসের সামনে হাঁটু গেড়ে বসে ফুলগুলো হাতে নিয়ে, গাছে গাছে পাখিরা বেঁধেছে কত বাসা, দেবে কি আমায় তোমার একটু ভালোবাসা? তুমি কি আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রাখার ফুল হবে? হবে আমার একাকিত্ব জীবনের সাথী? হবে কি তুমি আমার চাঁদনের চাঁদ দেখার সাথী? লাভ ইউ রাইসা। এই ভালোবাসা নামক স্কুলে কখনো পড়িনি তো, সেজন্য তেমন সুন্দর করে ভালোবাসার কথা জানানোর অভিজ্ঞতা নাই। তাই ভালো করে প্রপোজ করতে পারলাম না। আমার মনটা কালো মেঘে ঢেকে গেল। কেন রাইসা কোনো কথাই বলছে না, শুধু আমার মুখের দিকে চেয়ে আছে। প্রায় 5 মিনিট পর আমার হাত থেকে ফুলটা হাতে নিয়ে কি করলো জানেন? আরে মিয়ারা, আপনারা কি ভালো কিছু মনে করতে পারেন না? চলেন রাইসা কি করলো জেনে আসি। রাইসা যেটা বললো সেটা শুনে আমি সহ সবাই অবাক। কেননা কথাটা ছিল, আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, যেটা এই কদিনে তোমার অনুপস্থিতিতে ভালো করেই উপলব্ধি করতে পেরেছি। আমি তো রাইসার কথা শুনে সেই খুশি, মনের রাজ্য জয় করে ফেলেছি। সবাই হাতে তালি দিচ্ছে। আমি খুশি মনে রাইসাকে জোরে ধরতে নিছি। ঠিক তখনই রাইসা এত জোরে চিৎকার দিয়ে বলল, না, এটা করতে পারো না তুমি। আমি সহ সবাই অবাক। রাইসা এমন কেন করলো সেটা দেখে। ওই কি হয়েছে, এমন করছো কেন? তুমি আমাকে এত মানুষের মাঝে জড়িয়ে ধরতে চাও কেন? শরম লজ্জার মাথা খেয়েছো নাকি? এই রে, রাইসা তো ঠিকই বলছে। ও একটা পর্দানশীল মেয়ে, আর আমি নাকি এত মানুষের সামনে জড়িয়ে ধরতে এসেছি? সি রাসেল সি। রাইসা, আসলে আমি না আবেগ ধরে রাখতে পারিনি। ঠিক আছে বাবু, তবে তুমি কিন্তু রাগ করবে না। এই কয়েকদিন আমি তোমাকে অনেক মিস করেছি। আরে আমার জান, আমি কি তোমাকে কম মিস করছি নাকি বলতে পারো? তোমার থেকেও বেশি আমি তোমাকে নিয়ে ভেবেছি। যাক, আজ থেকে চিন্তামুক্ত হলাম যে নিজেকে নিয়ে আর কিছু ভাবতে হবে না। পাগলি। তারপর সবাই ক্লাসের সময় হলে খুশি মনে ক্লাস করে রাইসের সাথে চলে আসলাম। বাই জানু। এই, তোমার লজ্জা নাই? এমন বেহায়ার মতো ফ্রাইং কিস দিচ্ছ? ছি। আমার লজ্জাবতী গার্লফ্রেন্ড রে। আচ্ছা, দেখে দেখে আমার কথা ভাবতে ভাবতে যাইও কেমন? তুমি আসলেই আমার পাগল। আমি গাড়ি নিয়ে যাব, তাহলে তোমার কথা ভাবতে ভাবতে গেলে অ্যাক্সিডেন্ট হবে না বুঝি? আমি তো তোমার পাগল, সেটা কি আর বলতে? আর তুমি হলে আমার পাগলি। আচ্ছা বাই শোনা। তারপর রাইসে গাড়ি নিয়ে চলে গেল। আমিও বাসায় আসলাম। আচ্ছা আম্মু, খাইতে দাও, তোমার পোলারাই খুব ক্ষুধা লাগছে। বাবা, তুই আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার টেবিলে সাজিয়ে রাখছি। আচ্ছা আমার ঠিক আছে। ওই পিচ্ছি, কি করিস তুই? এই তো টিভি দেখি ভাইয়া। সেটা তো দেখতেই পারতেছি। ইন্ডিয়ান সিরিয়াল না দেখলে তোর তো আবার পেটের ভাত হজম হয় না। ভাইয়া ঠিক হচ্ছে না কিন্তু। তুমি ভালো করেই জানো এই নাটকগুলো আমার কতটা পছন্দের। হয়েছে, আর বলতে হবে না। চল এখন ফ্রেশ হয়ে এসে আয় খাবার খেয়ে নেই। একটা কথা কি জানেন, পাকিস্তান বন্দুক দেখিয়েও বাঙালিকে উর্দু শিখাইতে পারলাম না, আর ইন্ডিয়া হিন্দি সিরিয়াল দেখিয়া ঠিকই হিন্দি শিখাই গেল। আজও বাঙালি, তাই না? তারপর ফ্রেশ হয়ে এসে রিয়াকে সাথে নিয়ে খাবার খেয়ে বোনের সাথে একটু আড্ডা দিয়ে রুমে আসলাম। রুমে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পরে আম্মু এসে ডিনার করার জন্য ডেকে গেল। আমিও গিয়ে ডিনার করে আসলাম। এসে রাইসাকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছো সোনা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমার বাবুনিটা কি করছে এখন?
এই তো তোমার বাবুনি এখন শুধু তোমার কথা ভাবতেছে। ও মা, তাই নাকি? আহা, কি ট্রু লাভ গো। ডিনার করেছো বাবুনি? মাত্র করে আসলাম, আর রুমে আসতেই তুমি কল দিলে। তা তুমি কি করছো? আমিও এখন ওই ডিনার করে রুমে আসলাম। ওই শোনো, কালকে থেকে যদি আমি ছাড়া কোনো মেয়ের দিকে তাকাইছো তো তোমার চোখ তুলে আমার ব্যাগে রেখে দিব। কথাটা যেন মনে থাকে। কি ডেঞ্জারাস মেরে বাবা, আমাকে প্রকাশ্য দিবালোকে এমন হুমকি দেয়। ওই, তোমায় তো দেখতেই পাই না কলেজে, তাহলে অন্যদের দিকে না তাকিয়ে তোমার দিকে কিভাবে তাকিয়ে থাকবো শুনে? আমাকে দেখবে তবে বাসর ঘরে। এতদিন আমাকে দেখার আশা মনের মাঝে পুষে রাখো, আর তুমি অন্য মেয়ের দিকে তাকালেই বুঝবে আমি কি হতে পারি। আচ্ছা বাবুনি। এভাবেই অনেক কথা বলে রাশিকে গুড নাইট বলে আমিও ঘুম পড়িকে বুকে জড়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ পড়ে ওই রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় সামনে তাকিয়েই আমি তো হয়ে গেলাম, কারণ আমার সামনে সাত সকালে রাইসা দাঁড়িয়ে আছে। আমি রাইসের কাছে এসে রাইসাকে উদ্দেশ্য করে বললাম, এই যে ধনির আদরের দুলালি, এত সকালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? যদিও কি জন্য দাঁড়িয়ে আছে জানি সেটা, তবুও একটু ভাব নিলাম। এমন একটু ভাব তো থাকতেই হবে, তাই না বলেন? এই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করছেন একটু জানতে পারি কি? আমি মুখটা মলিন করে বললাম, আসলে প্রিয়জনের মুখে অন্য কারো কথা শুনলে কষ্ট সহ্য করা খুবই কঠিন। এটা তারাই বুঝবে যারা এই মায়ার বাঁধনে আবদ্ধ। আছে একজন, কিন্তু তোমাকে বলা যাবে না। ও, তাহলে আমি মনে হয় শুধু শুধু বিরক্ত করলাম তোমাকে, সরি। কথাটা বলেই চলে আসতে নিছি, অমনি পেছন থেকে আমার হাত টেনে ধরলো রাইসা। আমার জান পাখিটা রাগ করেছে বুঝি? না, আমি রাগ করবো কেন? আর রাগ করলেই বা কার কি এসে যায়? তাহলে চলে যাচ্ছিলে কেন আমাকে একা ফেলে? আর আমার অনেক কিছু আসে যায় তুমি রাগ করলে, সেটা তুমি জানো না? তুমি তো বললে যে তুমি নাকি কার জন্য অপেক্ষা করতেছো, তাই চলে যাচ্ছিলাম। কাবাব মে হাড্ডি হয়ে কি হবে, তাই না? কিন্তু তুমি কি জানো আমার অপেক্ষায় সেই মানুষটা কে? কি আজব, এটা আমি জানবো কি করে শুনি? যদিও জানি তাও একটু ভাব নিলাম। আমি তো তোমার জন্যই সেই সকাল থেকে এই পথ চেয়ে বসে আছি, যেটা তুমি একটুও বুঝতে পারোনি। রাইসা আমাকে জোরে ধরে উপরের কথাটা বললো। তাইলে এমন ভাবে বললে কেন? তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছে। তুমি তো জেনেও জানতে চাইলে না, তাই আমিও একটু মজা করলাম। আচ্ছা, এবার তো একটু হাসো। মা। যা ফাজিল, এসব কি? ভ্রু কুচকে। তুমি জানো না বিয়ের আগে এইসব আমাদের ইসলামের জায়েজ না? জানি। আর আমিও খুব ভাগ্যবান যে তোমার মতো এত সুন্দর মনের একটা মানুষের মন পেয়েছি। ওই চলো না, আজকে একটু তোমার হাতে হাত রেখে ওই নিস্তব্ধ সকালটাকে উপভোগ করি একসাথে হেঁটে। চলো, তবে কোনো আবদার করতে পারবে না ইমোশনাল ব্ল্যাকমেল করে, যেটা আমি রাখতে পারবো না। আরে না। তারপর দুজনেই মনের আনন্দে হাঁটাহাঁটি করে রাইসিকে ওর বাসার সামনে রেখে আমি আমার বাসায় চলে আসলাম। ওই পিচ্চি, কি করিস রে একা একা? ভাইয়া তুমি কিন্তু এভাবে সকাল সকাল আমার রাগটা উঠায়ো না, এই আমি বলে দিলাম। কেন রে, আর তোর আবার রাগ আছে নাকি? পেট নিয়ে একটা। আমাকে পেতনি বলা তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। রিয়া বলেই আমাকে মারতে শুরু করলো। আমি মার খেয়েই যাচ্ছি। এভাবে মারছিস কেন? তোরা এই সাত সকালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শুরু করেছিস, তোর আর ভালো হলি না। আব্বু তোমার ছেলেই তো আমার সাথে শুদ্ধ ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে। হয়েছে, আর আমার ছেলের গুণ গাইতে হবে না। আমরা ভালো করেই জানি কে কার সাথে লাগাতে আসে। এখন খাইতে আই। এই তো আমার লক্ষ্মী আম্মু, তুমি ছাড়া আমাকে বোঝার মতো কে আছে, তাই না বলো? এভাবে পাম দিয়েই তো মায়ের এত শক্ত মনটা গলিয়ে ফেললি। তা বাবা যান, আজকে কত টাকা লাগবে শুনি? মা কি যে বলো না, আমি কি শুধু তোমার থেকে টাকা নেবার জন্য এমন করি নাকি? একটু আদর পাওয়ার জন্য তো করি। তারপর সবাই মিলে নাস্তা করলাম। আম্মু, আমরা কিন্তু গেলাম। আচ্ছা, দেখে শুনে যাস, আর কোথাও কিন্তু গিয়ে ঝামেলা পাকাস না। তোর তো আবার ঝামেলা পাকানোর অভ্যাস। মা তুমিও না কি সব বলো। আমি আর রিয়া রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রিয়াকে ওর স্কুলে রেখে আমি বন্ধুদের সাথে কলেজে চলে আসলাম। সবাই এক জায়গায় বসে গল্প করছি, তখনই রাইসা চলে আসে। ও, আপনাদের তো বলাই হয়নি, রাইসা আর এখন বডিগার্ড নিয়ে আসে না আমার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর আমি একটা কথা বলতে চাই। বলো না, সেটা আবার জিজ্ঞেস করার কি আছে?
এখন বলো কি বলতে চাও? হুম, আমি বলতে চাইছিলাম কি, আমরা আজকে কলেজ করব না। কিন্তু ক্লাস করবো না কেন শুনি? আমি আজকে আমার আর রাসেলের প্রেম হওয়ার জন্য ট্রিট দিব, সেই জন্য তো আজকে কলেজ করব না। কি মজা, আজকে তাহলে শ্বশুরের টাকায় পেট ভরে খেতে পারবো। ওই তোরা চল, সবাই তোদের হবু ভাবি বলছে বলে কথা। হ্যাঁ চল, ভাবির টাকায় খাবার খাবো পেট ভরে, ভাবতেই কেমন লাগে। এরপর সবাই মিলে একটা ভালো মানের রেস্টুরেন্টে চলে আসলাম। বুঝতেই পারতেছেন, কোটিপতি বাবার আদরের মেয়ে বলে কথা, আমি তো গরিব, তাই না? এই, তোমরা কে কি খাবে অর্ডার করো, তোমরা যা খাবে আজকে সব কিছু আমি খাওয়াবো। সবাই যার যা খাইতে ইচ্ছে করছে অর্ডার করলো, আমার জন্য রাইসে নিজেই অর্ডার করলো। সবাই খুব এনজয় করে খেলাম। বিল হলো 10,000 টাকা। এই তোরা থাক, আমি বিলটা দিয়ে আসি। সে কি কথা, আমি আনছি খাওয়ানোর জন্য আর তুমি বলছো বিল পে করবা? এটা তো হবে না। আরে তুমি দিলেও যা, আমি দিলেও তো সেটাই, তাই না? তাহলে আমি দিলে সমস্যাটা কোথায় শুনি? বাবারে বাবা, বিয়ের আগে শ্বশুরের টাকা বাঁচানোর কি টান, আর আমাদের বেলা একটা টাকাও তো দিতে চাস না। ওই শালা, তোরা থাকতে আমি টাকা কেন দেবো? তোরা আমার ধনী ধনী দোস্ত, আসছোস না? তোদের টাকার খাওয়ার মজাটাই আলাদা। আর রাইসা বিল দিলে কেমন দেখায় না? না, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। তুমি শুধু আমাকে একটু ফুচকা খাওয়াবে, না আমি কিছুই খাওয়াতে হবে না। কি আর করার, আমি জোর করে বিল দিতে নিলেও দিতে দিল না মহারানী, নিজেই বিল দিলেন। আসলে আমি যেভাবে চলাফেরা করি তাতে কেউ বুঝবে না যে আমি আসলে না থাক কমু না, রসও থাকাটাই ভালো। ওই, তোমরা সবাই চলো কোনো একটা পার্কে ঘুরে আসি, এমনিতেই অনেক দিন হলো কোথাও বের হওয়া হয় না তেমন। চল, একটু ঘুরলে সবার মনটাও একটু ফ্রেশ হবে। সবাই মিলে চলে এলাম কাছের একটা পার্কে। নাম বলবো না, আপনারা আবার হবু শ্বশুরমশাইকে বলে দিতে পারেন। রাইসা আর আমি একদিকে গিয়ে একটা সুন্দর ফুল গাছের নিচে বেঞ্চে কথা বলতেছি বসে। জানো, তোমাকে না আজকে অনেক কিউট লাগছে। আহারে শোনা গো আমার, তাহলে আগে বুঝি আমাকে পেতনির মতো লাগতো। রাইসা উপরের কথাটা বলেই হি হি করে হাসতে লাগলো। আরে ধুর, আমি কি সেটা বলছি নাকি? আসলেই তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আমি এটা বুঝি না, তুমি শুধুমাত্র আমার চোখ দেখে কিভাবে যে বলো আমাকে সুন্দর লাগছে। শোনো, মেয়েদের সৌন্দর্য বুঝতে হলে তার চেহারা দেখার প্রয়োজন হয় না। পবিত্র চোখ দিয়ে আমি তোমার ওই মায়া ভরা চোখের দিকে তাকাতেই বুঝতে পারি। হয়েছে, আর বলতে হবে না। তুমি যে আমাকে পাম দিয়ে দিয়ে ফোলানোর চেষ্টা করতেছো সেটা আমি জানি। না, তুমি কিছুই বোঝো না। এইভাবে অনেকক্ষণ কথা বলা ও ঘোরাফেরার পর সবাইকে বললাম, এবার চলো সবাই বাসায় যাওয়া যাক। চল, অনেক সময় হলো আইসি, ঘুরে ফিরে আজকে সারাদিন পার করলাম। সবাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই রাইসের সামনের দিকে তাকিয়ে কোনো কিছু দেখে ভয় পেয়ে আমার পেছনে আসলো। কিছুই বুঝলাম না কি হলো। একটু সবকিছু বোঝার জন্য সামনে তাকালাম, আর সামনে তাকিয়েই তো আমি সহ আমার বন্ধুরাও ভয় পেয়ে গেলাম। কেননা সামনে কিছু ভয়ঙ্কর বকাটে দাঁড়িয়ে আছে। এদের দেখে সবাই ভয় পায়, আমি না ভয় পেলে সবাই আমার সন্দেহ করতে পারে। তাই একটু ভয় পেয়েছি, রূপ নিলাম। ওরা সামনে এসে, আহা হা, আজ কতদিন পর এত তরতাজা ফ্রেশ মাল সামনে পেলাম। একটু তো চেকে তো দেখতে হয়, কি বলিস তোরা? ওদের কথা শুনে রাইসা তো ভয়ে আমার পিছনে লুকিয়ে আছে। ওই, আপনার সমস্যা কি? এ, তুই কথা বলিস কেন? তুই দেখতেছিস না আমি সুন্দরীদের দেখতেছি? এদের রেখে তোরা বাঁচতে চাইলে পালা। দেখেন, এটা কিন্তু ভালো হচ্ছে না। আপনাদের জন্য আজকাল মেয়েরা শান্তিতে বাইরে বের হতে পারে না। ওহো, আসছে শালা জ্ঞান দিতে। তোরা ওকে একটু আদর করে দিত। আর এই সুন্দরী, আসো একটু মজা করি। তোর সাহস কত বড়, আমার কলিজার দিকে তাকিয়ে তাও আবার বাজে মতলব করিস? শুধু বাজে কথা বলিনি, বিয়ের আগে বব বব সস। উপরের কথাটা পুরোপুরি বলার আগে শালার মেন জায়গায় দিলাম এক লাথি। সিটকে গিয়ে পলো একটু দূরে। ওই রানা, তুই সবাইকে নিয়ে একটু দূরে যা, আজকে একে একটু শিখিয়ে দিয়ে আসি মেয়েদের বাজে কথা বলার শাস্তি কি হতে পারে। ঠিক আছে দোস্ত, আর এই শালাদের এমন অবস্থা করবি যেন হাসপাতালের ডাক্তারও এদের ড্রেসিং করতে চমকে ওঠে। সেটাই করতেছি, দেখ শুধু। তারপর সবাই আমাকে মারতে আসলেই আমি একে একে সবাইকে এমনভাবে মারলাম যে সব কটা মাটিতে গড়াগড়ি খাইতেছে। আমি সবার কাছে আসলাম, আর অমনি রাইসা এসে আমাকে জড়িয়ে ধরলো। তুমি কেন ওই বাচ্চা লোকের সাথে লাগতে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত তখন আমার কি হতো বলো? আরে জান পাখি, কান্না করতেছো কেন? ওদের একটু শিক্ষা দিলাম।
না হলে তোমার মতো সবাইকেই এভাবে বিরক্ত করতো। হয়েছে, এখন চলো, সিনেমা হিরোদের মতো অনেক হিরোগিরি দেখিয়েছো। চলো। আর মেয়েদের সম্মান রক্ষা করতে এমন হিরোগিরি একটু তো করতেই হবে। তারপর সবাই যার যার বাসায় চলে গেল, আর আমি রাইসাকে ওর বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখি রিয়া সোফায় বসে অঙ্ক করতেছে। কিরে পিচ্ছি, এই অঙ্ক করে কি নিজেকে পাগল বানাতে চাস নাকি? ভাইয়া, আমি তোমার মোটেও গবেট না যে অঙ্ক দেখে মাথা ঘুরে পড়ে যাব। অঙ্ক আমার পছন্দের সাবজেক্ট। আর একটু আসতে বল, আমার পাঠক পাঠিকারা যদি এটা শোনে তাহলে তো সেই মজা করবে আমাকে নিয়ে। সেটাই তো ভাইয়া, আজকে এত খুশি মনে হচ্ছে কেন তোমাকে শুনি? ওই পিচ্ছি, আমি তো সারাক্ষণ এমন খুশি মনে থাকি, আর খুশি না থাকলেও তো তুই এটা সেটা বলে মন ভালো করে দিস। এভাবে রিয়ার সাথে কথা বলে রুমে চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেল। আমার আর রাইসের প্রেমের কথা ওর বাবা ভাইও জেনে যায়। ওর ভাই আমাকে একদিন গুন্ডা দিয়ে মারতেও এসেছিল, কিন্তু আপনাদের হিরো সব কাটারে ভোগের বাড়ি পাঠিয়ে দিয়েছে। একদিন বন্ধুর সাথে নিয়ে আমি আর রাইসে কথা বলতে বলতে হাঁটতেছি। রাইসে হঠাৎ আমাকে জোরে ধরে দাঁড়িয়ে পড়ে। মনে হচ্ছে অনেকটাই ভয় পেয়েছে। আমি সেই ভয়ের উৎস দেখার জন্য সামনে তাকিয়েই তো অবাক, কেননা আমাদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, তাও আবার আমার হবু শ্বশুর আব্বাজানের সাথে। তাহলে ভয় তো একটু পাবোই, তাই না? মামুনি, তোমাকে কতদিন বলেছি এই ছোট লোকের বাচ্চার সাথে না মিশতে, তারপরেও তুমি কলেজে না গিয়ে এই ফকিন্নির সাথে এখানে কি করছো? আসলে বাবা, হয়েছে কি, থামো, তোমাকে কিছুই বলতে হবে না, যা করার আমাকেই করতে হবে দেখছি। কেমন আছেন শ্বশুর আব্বা? আমি এই কথাটা বলার সাথে সাথেই দেখি পুলিশগুলো আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এভাবে তাকাতে হবে কেন? আমি কি কোনো এলিয়েন নাকি এভাবে চেয়ে থাকতে হবে বলেন আপনারা? ওই ফকিন্নির পোলা, তুই আমায় কি বলে ডাকলি? আবার ডাকতো। কেন আব্বাজান, আপনার কি খুব পছন্দ হয়েছে এই ডাকটা? আচ্ছা, আমি এখন থেকে এই ডাকটাই আপনাকে সব সময় শোনাবো, কেমন? মেরে বালু চাপা দিয়ে দেব। ভালোই তো ফোন দিয়ে আটছোস। আমার মেয়েকে পটালেই তোর লাইফ সেটেল, সারা জীবন রাজার হালে চলতে পারবি। বাবা, রাসেল সত্যি আমাকে খুব বেশি ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। মারে, তুই বুঝতেছিস না, এইসব ফকিন্নির পোলারা ভালোবাসা নিয়ে খেলা করে, আর ও তোকে ভালোবাসে না, বরং ও আমার টাকাকে ভালোবাসে। বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর রাসেল এমন ছেলে না, তুমি বিশ্বাস করো। আমি এখানে ভালোবাসার ক্লাস করতে আসিনি। এই অফিসার, কি তামাশা দেখছেন? হ্যাঁ, সবগুলোরে নিয়ে লকআপে ভরে দেন। এমন ব্যবস্থা করবেন যেন ভালোবাসার নামও মুখে নিতে ভয় পায়। এর জন্য যা টাকা লাগে আমি দিমনে। আরে স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আপনি টাকার নাম নিয়েছেন আর আমরা কাজ করব না, এটা কি হয় নাকি? এদের এমন অবস্থা করব আপনি ভাবতেও পারবেন না। শুনে খুবই খুশি হলাম। আপনার মতো পুলিশ থাকলে আমাদের আর কোনো চিন্তাই করতে হবে না। ধন্যবাদ স্যার, আর আপনাকে পাশে থাকেন, আমরাও আপনাদের পাশে থাকবো। এই তোমরা সব কয়টাকে নিয়ে চলো। পুলিশগুলো এসে সবাইকে গ্রেপ্তার করলো, যেটা দেখে আমি বললাম, স্যার, দোষ তো আমি করেছি, আমাকে নিয়ে চলেন আর আমার বন্ধুদের ছেড়ে দিন। ও, এটা তো ঠিক কথা। আচ্ছা, ওদের ছেড়ে দিয়ে ওকে নিয়ে চলো। থানায় নিয়ে এমন বানান নামাও না যেটা তুই ভাবতেও চমকে উঠবি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর প্রেমিকরা কোনো কিছু দেখেও ভয় পায় না, কেননা প্রেমের পথে বাধা হওয়ার জন্য এমন কিছু শ্বশুর থাকেই। আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে, সেটা দেখে রাইসা অনেক কান্না করতেছে। বাবা, তুমি এমনটা করতে পারো না। ওকে এভাবে পুলিশের হাতে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এই, তুই চুপ কর। আর অফিসার, ওকে নিয়ে যান, আমি চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। রাসেল, তুই কোনো চিন্তাই করিস না, আমি এক্ষুনি আঙ্কেলকে সব খুলে বলতেছি। না, বাবা মাকে বলিস না, তাহলে অনেক কষ্ট পাবে। আর আমি একটু পরেই চলে আসবো তো বাসায়, তোরা যা। ঠিক আছে, তোর কোথায় থাকলো, নিজের খেয়াল রাখিস কিন্তু। তারপর কি করা, আমাকে পুলিশ জামাই আদর করার জন্য শ্বশুরবাড়ি নিয়ে আসলো, মানে থানায় নিয়ে ভরে দিল। আমি বসে আছি। থাক সালা, চৌধুরী বাড়ির মেয়ের সাথে প্রেম করো, বামুন হয়ে চাঁদ ধরো, তোর হাত আমি ভেঙে ফেলবো। আমি কিছু বললাম না, শুধু মুচকি একটা হাসি দিলাম। কিছুক্ষণ পরে থানার ভেতরে ওদের বড় স্যার মানে এসআই ঢুকলো, আর সেই পুলিশ আমাকে দেখেই সালাম দিল।
আরে স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ও হচ্ছে একজন আসামি, আর আসামিকে আপনি সালাম দিয়ে আবার ভালো ভালো করে কথা বলতেছেন। থামেন। এই আপনি জানেন কাকে ধরে এনেছেন? আর এই মানুষটাকে? আমি তখন চোখের ইশারায় বললাম, স্যার প্লিজ কিছু বলিয়েন না। চোখের ইশারায় বুঝিয়ে দিলাম যেন আমার কথায় কিছু না বলে। এই যে পাঠকগণ, আপনারা হয়তো মনে করতেছেন কেন এসে আমাকে সালাম করলো, এর জন্য দুইটা রহস্য আছে, সাথে থাকেন সব জানতে পারবেন। এখানে আসেন আর বসে কথা বলি। এরা যে কি কাজ করে বুঝি না। ধন্যবাদ স্যার, আমি একজন আসামি হওয়ার পরেও এতটা সম্মান করার জন্য। আচ্ছা স্যার, আপনাকে এখানে এভাবে আনা হলো কেন? কারণটা কি একটু পরে শুনি। আগে ওই আবির, যাও তো স্যারের জন্য নাস্তার ব্যবস্থা করো। স্যার, আপনি আসলেই পাগল হয়ে গেছেন নাকি? তখন থেকে কি পাগলামো শুরু করছেন? এই, তোমার কি চাকরি করার কি ইচ্ছে আছে নাকি নাই সেটা তো বলো। এসআই তানভীর এমন ভাবে বললো যেটা শুনে একটু ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে নাস্তা আনলো। হালকা নাস্তা করতে করতে আমার সবকিছু তানভীর স্যারকে খুলে বললাম। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। স্যার, আপনি বাসায় চলে যান, আমি সব ঠিক করে নিমুনি। স্যার আমি চাই না আমার পরিচয়ের কেউ জানুক, তার চেয়ে বরং আপনি আমায় জেলে বন্দি করুন। আমার শ্বশুর এসে দেখুক আপনারা আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করতেছেন। কিন্তু স্যার, এটা কি করে করবো? না, এটা কখনো সম্ভব না। প্লিজ আমাকে করতে জোর করবেন না। না স্যার, এটা করতেই হবে, না হলে সবাই জেনে যাবে। পরে আমার কথা মতো আমাকে টর্চার করতে লাগলো। 3 দিন চলে গেল, আমি জেলেই বন্দি আছি। আমার বাবা মা আর পিচ্চি বোন তো চিন্তাই শেষ। বন্ধুরা বলেছে আমি ওদের সাথে ঘুরতে গেছি, তবুও বাবা মায়ের মন বুঝতেই তো পারেন। এদিকে রাইসে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু রুমের দরজা আটকিয়ে কান্না করতেছে। মারে, আর কয়দিন এভাবে না খেয়ে থাকবি? এবার তো কিছু একটা মুখে দে। শাশুড়ি মা উপরের কথাটা বললো। আসলে 3 দিন হলো রাইসা ঠিকভাবে কিছু খায় না। মায়ের কথার কোনো জবাব দিচ্ছে না রাইসা। সেটা দেখে শাশুড়ি মা শ্বশুর আব্বার কাছে গিয়ে বলে, আপনার কি একটু আমার মেয়ের জন্য দয়া হয় না? আপনি কি ধন সম্পদ ও আভিজাত্যের মোহে পড়ে অন্ধ হয়ে গেছেন? মেয়েটা আমার ঠিক মতো খায় না, কেমন সুখে একাকার হয়ে গেছে। হ্যাঁ, আমি অন্ধ হয়ে গেছি। ওই ছেলের কি আছে? না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা পয়সা। ও রাইসাকে সুখে রাখতে পারবে না। বাবা, তুমি শুধু একটাবার বলো, আমি এক্ষুনি গিয়ে ওই ফকিনের বাচ্চার ভালোবাসার স্বাদ মিটিয়ে আসি। সাহস কত বড় আমার বোনের সাথে প্রেম করে। এদিকে রাইসা ওর ভাইয়ের বলা কথাটা শুনতে পায় আর দৌড়ে এসে বলে, না ভাইয়া, এমন কিছু করবে না তুমি। আমার রাসেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি নিজেকেই শেষ করে দিব। না মা, তুই এমন কিছু করিস না, এরা সবাই পাষাণ হয়ে গেছে। তোর পবিত্র ভালোবাসার মূল্য এদের কাছে নেই। এদিকে বাবা মা আমার বোনদের জোর করাতে বাধ্য হয় বলতে যে আমি জেলে আছি। সেটা শুনে সবাই ভেঙে পড়ে। আব্বু আর বন্ধুরা মিলে আমার জামিনের অনেক চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। রাইসের বাবার অনেক ক্ষমতা, তাই কেউ এই কেস নিতেই সাহস করে না। স্যার, আপনি আমার কোনো কথাই শুনছেন না যে? আপনার বাসায় সবাই চিন্তা করতেছে। আরে স্যার, কে বললো আমি আপনার কথা শুনি না? আমি তো আপনার সব কথাই শুনতেছি। কোথায় আর শুনলেন? আপনাকে আমি বললাম বাসায় চলে যান, আপনি আপনে তো গেলেনই না, বরং থানাতে পড়ে থেকেই মাইর খাচ্ছেন। আরে স্যার, আমি বললাম আপনি আমার ব্যাপারে কাউকে কিছু বললেন না। আর এখানে আমি তো শ্বশুর বাড়ির আদর পাচ্ছি, সমস্যা তো আর হচ্ছে না। সেটা না হয় বললাম না, কিন্তু কিছুক্ষণ পর ওই আশরাফ চৌধুরী নামে আপনার হবু শ্বশুর আসবে, তখন কি হবে ভেবে দেখেছেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? নো টেনশন স্যার, আমি আছি তো নাকি? টেনশন কি আর কেউ এমনি এমনি করে? আজকে আপনাকে রিমান্ডে নিয়ে শাস্তি দিতে হবে, তা আমি পারবো না। কেন পারবেন না? আমি তো একজন আসামি, আর আসামিকে শাস্তি দেওয়াটাই হলো আপনাদের কাজ। স্যার, কেন বুঝতেছেন না? আপনাকে না শাস্তি দিলে আমার চাকরি নিয়ে টানাটানি বেজে যাবে। আপনার হবু শ্বশুরের জন্য আর যদি শাস্তি দেই, তাইলে আপনি বিনা নোটিশে সাসপেন্ড করে দেবেন আমাকে। কোন দিকে যাবো বলেন? স্যার, সকল টেনশন থেকেই মুক্তি পাবেন যদি আমার বুদ্ধি শোনেন। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বুদ্ধি দেন, না হয় মিস্টার চৌধুরী এক্ষুনি চলে আসবে। কানে কানে বলে দিলাম, আপনাদেরকে বলা যাবে না, তাইলে আবার আমার শ্বশুরকে বলে দিতে পারেন। স্যার, আপনার বুদ্ধি আছে বলতেই হবে। এই কাজ করলে তো সাপও মরল আর লাঠিও ভাঙলো না। সেটাই তো বললাম। তারপর রাইসের বাবা চলে আসেন।
কি ব্যাপার অফিসার, এখনো ওই ফকিন্নির বাচ্চার চেহারা পাল্টিয়ে দেন নাই কেন? টাকা কি কম পড়েছে নাকি? এই আইছে মারনেওয়ালা। কাকে মারতে বলেছে? একবার যদি জানতো কে সে, তাহলে আর মারতেই বলতো না। তানভীর সাহেব মনে মনে উপরের কথাগুলো বলল, সেটা দেখে আমার ওই হাসি পাচ্ছে। এই যে অফিসার, কোন ভাবনার জগতে আছেন শুনি? শ্বশুরমশাই হাতে তুড়ি বাজিয়ে বলল উপরের কথাগুলো। আমি তো শুধু দেখছি আর মিটে মিটে হাসতেছি। মিস্টার চৌধুরী, আপনি শুধু দেখতে থাকেন এখন ওই রাসেলের চামড়া কিভাবে তুলে নেই। ওর এত বড় সাহস আপনার মেয়ের সাথে প্রেম করে? শ্বশুরকে বলতেছে আর আমার দিকে তাকিয়ে ইশারা করে বোঝাচ্ছে কিছু যেন মনে না করি। আমাকে অনেক মারলো, কিন্তু আমি কিছুই বলছি না দেখে। স্যার দেখেছেন, সারা বেটাকে এত মারলাম তাও কিছু বলে না। বলতেই হবে ওর প্রেমের জোর আছে। ওকে এইভাবে টর্চার করে ভালোবাসার ভূত ওর মাথা থেকে নামিয়ে দিয়েন। হুম, অবশ্যই আপনি কোনো চিন্তা করেন না, আমরা ওর খাতের যন্ত্র ভালো করে নেমনি। অফিসার, কালকে আমার আদরের মেয়ের জন্মদিন, আপনাকে কিন্তু আসতেই হবে। অবশ্যই আসবো স্যার। আপনি বলেছেন না, যাইয়া কোনো উপায় আছে নাকি যে করেই হোক স্যার আসবো। আর হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চাটাকে আপনি সাথে নিয়ে আসবেন, যেন দেখতে পারে আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। আমি তো এটাই চাই মিস্টার শ্বশুর আব্বা। পরে যে যার মতো চলে গেল। কিছুক্ষণ পরে আব্বু আর রিয়া আসলো। ভাইয়া, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? এরা খুব মেরেছে তোমাকে? না রে পাগলি, ভালোবাসাতে কষ্ট না থাকলে তো ভালোবাসার সফল আসে না। দেখছিস না, আমি একদম সুখেই আছি। তুই পারসও বটে, এই কষ্টের মাঝেও তুই অনেক খুশি দেখেছি। খুশি তো হবেই, 2 ঘন্টা ধরে যে শ্বশুরবাড়ি আদর খাইয়েছি যে, আর আদর যে কত মজা। তারপর কথা বলে সবাই চলে গেল। আজকে আমার জান মানে রাইসের জন্মদিন। আমাকে নিয়ে যাওয়া হলো শ্বশুরবাড়ি মানে রাইসেদের বাসায়। বাড়ির কাছে যেতে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। সাজাবেই না কেন, একমাত্র মেয়ের বার্থডে বলে কথা। বাড়ির ভেতরে চলে এলাম। হাই তানবীর সাহেব, কেমন আছেন? আর আসতে কোনো সমস্যা হয়নি তো? ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমাদের আসতে কেন সমস্যা হয়নি? ভালো। তো এই ফকিনের বাচ্চা রাস্তায় পালাতে চেষ্টা করেনি তো আবার? না, আমি থাকতে তা সম্ভব কি করে হতে পারে বলেন? আমার হাতে শুধু আসামি ধরা পড়তেই জানে, ছুটতে না। তারপর স্যার বার্থডে গিফট দিয়ে আমাকে সাথে খাবার টেবিলে নিয়ে গেল। আমি শুধু বারবার রাইসে গিয়ে খুঁজতেছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। খাবার খাচ্ছি, হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে। আমি কাকে দেখছি? যেন আসমান থেকে নেমে আসা পড়ি। তার রূপের যতই প্রশংসা করবো ততই যেন কম হয়ে যাবে। কিন্তু রাইসের মুখটা মলিন, আগের থেকে অনেক শুকিয়ে গেছে। আমার দিকে চোখ পড়তে যেন মেঘে ঢাকা আকাশটা মেঘ পরিষ্কারের মতো হলো। রাইসার মুখে যেন খুশির বাতি জ্বলে ওঠে। আমার দিকে এগিয়ে আসছে। রাইসা, এই ছোট লোকের বাচ্চা, বাপের জন্মে এমন খাবার চোখে দেখেছিস কোনোদিন? দেখবো কিভাবে? আপনিই তো বললেন আমি ফকিন্নি। আর ফকিন্নিরা তো এত দামি দামি খাবার খাওয়া তো দূরেই থাক, চোখেও দেখতে পায় না। বাবা, তুমি ওকে এমনভাবে সকলের সামনে অপমান করতে পারো না। তুমি খুব ভালো করেই জানো আমি রাসেলকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রাইসা আমার কাছে এসে ওর বাবার উদ্দেশ্য করে উপরের কথাগুলো বলল। আসলে আমার দিকে তাকিয়ে সবাই বিনা টিকিটে সিনেমা দেখছে, তাহলে কি আমার অপমান হবে না বলেন? রাইসের কথা শুনে শ্বশুরমশাই বলে ওঠে, মারে, তুই কেন বুঝতে পারছিস না? এইসব ছোট লোকেরা এই একটা কাজে খুব ভালো পারে, আর তা হলো বড় লোকের মেয়েকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে অল্প সময়ে কোনো পরিশ্রম না করেই বড়লোক হওয়া যায়। বাবা, তুমি সবাইকে এক মনে করবে না, কারণ সবাই এক না। আর আমার রাসেল তো এইরকম মোটেও না, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা রাসেল, তোকে যখন এতই ভালোবাসে, তাহলে ও কি পারবে তোর ভালোবাসার মূল্য দিতে, যে কোনোভাবেই হোক না কেন? বাবা, তুমি জানো না রাসেল আমাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমাকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। জানি না এখন আবার কোনো ফোন দিয়ে আসছে শ্বশুর মশাই। হায় রে ভালোবাসে রে, আজকাল টাকার সাথে তুলনা করা হয়। দেখি কি বলে, শুনে আসি। আপনারা কি বলেন? সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু তোকে তো আমি কোনোদিন ফকিরের ঘরে দিতে পারবো না। তাকে অর্থ সম্পদের দিক দিয়ে আমার সমান হতে হবে, তাহলে আমি তোকে ওর হাতে তুলে দেব। আপনি আমার পবিত্র ভালোবাসাকে এই সামান্য কাগজের টাকার সাথে তুলনা করতেছেন? হুম,
ঠিকই বলছি। আমার মেয়েকে পেতে হলে আমার মেয়েকে তার নামে আমার সম্মান সম্পদে লিখে দিতে হবে, তাহলেই আমি আমার মেয়েকে তোর হাতে তুলে দিব। বায়ানা ওর পাহাড়কে নিচে। আচ্ছা, টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? যে টাকা ছাড়া আমি রাইসাকে পাবো না? হুম, টাকা ছাড়া এই পৃথিবী তুচ্ছ। যার টাকা নাই তার এই পৃথিবীতে কোনো মূল্যই নাই। তোমার টাকা আছে তো তোমার পিছে পুরো দুনিয়ার মানুষ পাবে, আর টাকা নেই তো পরিবারের লোকও কেউ পাশে পাবে না। আপনার কথাটা হয়তো ঠিক। টাকা দিয়ে এই পৃথিবীর সবকিছু কেনা গেলেও সুখ নামক পাখিটাকে কখনোই কিন্তু কেনা যায় না। আশেপাশে একটু তাকে দেখে নিন, যেই সংসারে যত টাকা সেই সংসারে তত অশান্তির ভরপুর। এই নীতি কথাগুলো আমাকে শুনিয়ে কোনো ফায়দা নেই। যদি আমার কথা মতো করে দেখাতে পারছো তাহলে বল, আর না হলে দূর হয়ে যা আমার মেয়ের জীবন থেকে। আপনার সব কথা আমি রাজি। আমি তো আমার ভালোবাসার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। ইনশাআল্লাহ ভালোবাসার জয় হবেই। হেই, তুমি এসব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? তুমি কি করে এত অর্থ সম্পদের মালিক হবে? এই শর্তে তুমি রাজি হইও না। তোমার জন্য আমি সব করতে পারি, সেই তুলনায় এটা তো কিছুই না। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি এই শর্ত পূরণ করেই দেব। কিন্তু এটা তোকে 4 বছরের মধ্যে করে দেখাতে হবে। যদি হেরে যাস তো কোনো কথা বলতে পারবি না। এমন তো হতে পারে একদিন আপনার জায়গায় আমি, আমার জায়গায় আপনি। আচ্ছা, আমি রাজি। আপনার সমান অর্থ নিয়েই আমার ভালোবাসাকে আপনার কাছ থেকে নিয়ে যাব। তার জন্য আমাকে যতই কষ্ট করতে হোক না কেন, আমার পবিত্র ভালোবাসা কখনোই নষ্ট হতে দেব না। এত খুশি হইও না, আরো কথা আছে। এই 4 বছরে তুই রাইসার সাথে কোনো যোগাযোগ করতে পারবি না। এই শর্তটা একটু কঠিন হয়ে গেল না? যেখানে একদিন কথা বলতে না পারলে বুকের ভেতর থেকে প্রাণ পাখিটাই বেরিয়ে যাওয়ার মতো হয়। তবুও আমি রাজি। তবে আপনি কিন্তু আপনার কথা পরিবর্তন করতে পারবেন না। সবাই আমার দিকে হা করে তাকিয়েছে। এত বড় চ্যালেঞ্জ নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, তোর কথায় আমিও রাজি। আর অফিসার, ও যখন আমার সব শর্ত রাজি তাহলে ওকে ছেড়ে দিন। জি স্যার, আর আমি গিয়ে সব কিছু ঠিক করে দিচ্ছি তাহলে। সবাই চলে গেল, রাইসের কেক কাটাও হয়ে গেল। আমিও শেষবারের মতো রাইসের সাথে কথা বলে বাসায় চলে আসলাম চিন্তিত মনে। রাইসের মুখটা একদম ছোট হয়ে গেছে। ওর মুখের দিকে আমি তাকাতেই পারছিলাম না। বাসায় এসে সবাইকে সবটা খুলে বললাম। কেউ রাজি হতে না চাওয়া সত্ত্বেও রাজি হলো। সবাই অনেক কান্না করছিল। বিশেষ করে আমার কলিজার ছোট বোনটা একটু বেশিই কান্না করছে। ভাইয়া, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? তুমি চলে যেও না ভাইয়া, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আরে পাগলে, মন খারাপ করিস না। তোর ভাবিকে এই ঘরে আনার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। আর দেখিস হঠাৎ করে একদিন ঠিকই তোর কাছে আবার চলে আসবো। তারপর সবাইকে বলে চলে আসলাম অচেনা শহরে। সরি, একটু একটু অচেনা শহরে। কেন চেনা চেনা বললাম সেটা হয়তো একটু একটু আন্দাজ করতে পেরেছেন, তাই না? আমি কঠোর পরিশ্রম করে সবকিছু নতুন রূপে সাজাতে শুরু করলাম। চলে আসলাম অফিসে। আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আরে রাসেল যে, আসো আসো। তোমার আবার অনুমতি লাগে নাকি এখানে আসতে? ধন্যবাদ স্যার। একটা কথা বলার ছিল। আসলে আমি আবার চলে এসেছি, যেমনটা আজ থেকে 5 বছর আগে এসেছিলাম। ও বুঝেছি, আবারও তুমি কোনো একটা মিশন নিয়ে এসছো। ঠিক আছে, কাল থেকে আবার তুমি জয়েন করো। চাইলে ছদ্মবেশী হিসাবেও পারো, আবার পুলিশের পোশাক গায়ে জড়িয়েও করতে পারো। ধন্যবাদ স্যার। আপাতত আমি ছদ্মবেশী হিসাবেই কাজ করতে চাই। আরও অনেক কথা বলে আমি আমার নিজের বাড়িতে চলে আসলাম। আপনাদের মনে অনেক প্রশ্ন, তাই না? আসলে আমি একজন পুলিশ অফিসার, আর এখানে আমার নিজের বাড়িও আছে, যেটা আমার পরিবারের কেউ বা বন্ধুরাও জানে না। আজ থেকে 5 বছর আগে আমি বাড়ি থেকে ঢাকা এসেছিলাম না জানি পুলিশের চাকরিতে জয়েন করতে। আর তখনই এসআই তানভীরের সাহেবের সাথে আমার পরিচয়। আমরা দুজন একসাথেই জয়েন করি, তবে উনি আমার থেকে ছোট পদে। কি এখন সব বুঝছেন তো, নাকি ভেজাল আছে? দেখতে দেখতে পার হয়ে যায় 4 বছরের মাঝ থেকে 3টি বছর। এই দিনে গুলি আমি অনেক কষ্ট অতিবাহিত করেছি। এখন আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আছে, শুধু নেই রাইসার ভালোবাসা। আমি এই দিনগুলোর মধ্যে কারোর সাথে যোগাযোগ করি নাই, কারণ যদি কথা বললে আমার মনটা নরম হয়ে যায়, তাহলে যে আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলবো। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে এসেছি। আসলে আমি কিছুদিনের সময়ে নিজের ব্যবসার জন্য ব্যয় করি, আর বাকি সময় তো পুলিশের ডিউটি করতেই পারি। আমার ম্যানেজার জানাই দিছে আজকে নাকি কিছু নতুন লোক নেওয়ার জন্য ইন্টারভিউ নিতে হবে, তাই একটু আগেই চলে এসেছি। অনেক লোকের ইন্টারভিউ নিলাম, এখন আর ভালো লাগছে না, তাই ম্যানেজারকে বললাম বাকি লোকদের আগামীকাল আসতে বলেন। আচ্ছা স্যার, আমি বলে দিচ্ছি তাদের কাল আসার জন্য।
ম্যানেজার সাহেব আমার কেবিন থেকে বের হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, অ্যাটেনশন প্লিজ, আপনাদের আজকের ইন্টারভিউ নেওয়া হবে না, কালকে সঠিক সময়ে চলে আসেন। সবাই চলে যায়, শুধু একটা মেয়ে থেকে যায়। আর সে ম্যানেজারকে বলে, স্যার, আমার চাকরিটা খুব প্রয়োজন, প্লিজ স্যার আমার জন্য একটা কিছু করেন। আচ্ছা, আমি দেখছি আপনার জন্য কি করতে পারি, আপনি একটু বসেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আসতে পারি স্যার? আমি আনমনা হয়ে সব কিছু ভাবতেছিলাম, তখনই ম্যানেজার এসে কথাটা বলে, হ্যাঁ আসুন। আসলে স্যার সবাই চলে গেছে, একটা মেয়ে খুব কান্না করছে, তার নাকি চাকরিটার খুব দরকার। আচ্ছা, আপনি তাহলে সেই মেয়েটিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন, কি কারণে জানি মায়া হলো। এই যে ম্যাডাম, ভিতরে যান, স্যার আপনাকে ডাকছে ভিতরে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? সালাম দেবার ধরন দেখে আমার পাগলিটার কথা মনে হলো, তবুও আমি অন্যদিকে ঘুরে মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, ওয়ালাইকুম সালাম, ইয়েস কাম ইন অ্যান্ড সিট ডাউন প্লিজ। ধন্যবাদ স্যার, এই নিন, আমার কাগজপত্র সব এখানেই আছে। আমি যখনই মেয়েটার দিকে তাকালাম তখনই একটা হাই ভোল্টেজের শক খেলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো রাইসা। দুইজন যেন কোনো এক অজানা ঘোরের মধ্যে আছি। রাইসা, তুমি এখানে কিভাবে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? আর আমি তো পর্দা করেই আছি, তবুও এত বছর পরে চিনলে কিভাবে? সরি, আবেগের বশে স্যার না বলে তুমি করে বলে ফেলেছি। তোমার চোখ দুটোই আমাকে বলে দেয় যেটা আমার কলিজা আর এটা আমার অফিস, কিন্তু তুমি এখানে কেন? সব কিছুই আমাদের কপালের দোষ। তুমি চলে আসার পর তোমাকে অনেক খুঁজেছি, তোমার বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানেও গেছি, কিন্তু ফলাফল শূন্য। তুমি তাদের সাথেও যোগাযোগ করো না, তাই তোমাকে খুঁজে কোথাও পাইনি। রাইসার কথা শুনে আমার মনে হয় ভেতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। পিয়নকে বললাম 2 কাপ কফি আনতে। কি এমন কারণে তোমার চাকরি করার প্রয়োজন পড়লো? তোমার সাথে ওই ঘটনার 1 বছর পরে ভাইয়া বাবাকে ভুল বুঝিয়ে সব কিছু নিজের নামে লিখে নিয়েছে আর আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলো, এত কিছু হয়ে গেছে এই 3 বছরের মধ্যে, আর আমি জানতেই পারি নাই। তা তোমরা এখন কোথায় থাকো? আর তোমার বাবাকে তো আমি ছাড়বো, তোমার আমাকে দেওয়া আরো 1টা বছর হাতে আছে। আমরা এখন একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি, আর আব্বুর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে অপারেশন করলে ভালো হয়ে যাবে, কিন্তু 10 লাখ টাকা লাগবে। কিন্তু তুমি বলো, আমি এত টাকা কোথায় পাবো? যেখানেই কাজের জন্য যাই সেখানেই শুধু বাজে চোখের সামনে পড়ি, তাই এখন কাজ খুঁজতে ভয় হয়। নো টেনশন, আমি আছি না। এখন চলো হাসপাতালে, শ্বশুরমশাইকে দেখতে হবে তো আমার। তারপর গাড়ি নিয়ে হাসপাতালে আসলাম, রাইসের সাথে ভেতরে চলে গেলাম। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো বাবা। আর তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এইভাবে আরো অনেক কথা বলে শ্বশুরের অপারেশনটা করে ফেললাম। অনেক খাটনাখাটিনি ও টাকা খরচ করে এখন সে সুস্থ। বাবারা আছে, তোমাকে অনেক অপমান করেছি, তার ফল আমি পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না, ক্ষমা করবো না আপনাকে কখনোই। সবাই অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে রাইসের আম্মু আমাকে জিজ্ঞেস করে, কেন বাবা, আর এখনো কি তুমি আমাদের উপরে রাগ করে আছো? তুমি জানো না, কেউ ভুল করে পড়ে যদি ভুল বুঝতে পারে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে হয়। আরে না সুমা, সেটা আমিও জানি, আর এটাও জানি যে কাউকে কথা দিলে সেই কথা রাখতে হয়। শ্বশুরমশাই তো এখনো তার ওয়াদা পূরণ করে নাই। আমার হাতে আরো 1টা বছর আছেই, তাহলে আমি তাকে কিভাবে ক্ষমা করে দেবো বলেন? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আমি তাহলে রাইসাকে এখনই তোমার হাতে তুলে দিয়ে আমার ওয়াদা পূরণ করতেছি। এখন এসবের দরকার নেই, আগে আপনি সুস্থ হয়ে ওঠেন। আর আপনার সব সম্পদ কি করে ভাইয়া তার নামে লিখে নিল সেটা জানতে চাই আমার মন। বাবা, সেটা আর বলিও না। আমার ছেলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সবকিছু নিজের নামে লিখে নিয়ে আমাদের রাস্তায় বের করে দিয়েছে। না, এটা হতে পারে না। আমার অঙ্কের হিসাব তো মিলছে না। কি করে সে লিখে নিতে পারে নিজের নামে, যেখানে আপনার সবকিছু তো রাইসের নামে? তুমি দিনের বেলায় নেশা করেছো? কি বলছো এসব? বাবা কখনো আমার নামে একটা কানা করিও লিখে দেয়নি। ঠিকই বলছি, এইসব কিছুই তোমার নামে। তোমাদের সবকিছু নিলামে উঠেছিল না একবার? বাবা, মনে পড়েছে আমার। আমি বিপদে পড়ে আমার সব সম্পত্তি বিক্রি করে দেই,
আর সে সব কিছু রাইসার নামে করে চুক্তি থাকে, তার সাথে যেন রাইসার বিয়ে দেয়। কিন্তু এইসব তুমি জানলে কি করে? আমি এত কিছু কিভাবে জানি সেটা পরের কথা। আগে আপনি এটা বলেন, আপনি আমার কাছেও কথা দিয়েছেন আর সেই ব্যক্তির কাছেও কথা দিয়েছেন রাইসাকে বিয়ে দেবেন তার সাথে। এখন সে আসলে কি করবেন? আপনি আমাকে দেওয়া আপনার সেই কথা রাখতে পেরেছেন। আপনি জানেন না ওয়াদা লঙ্ঘনকারীকে আল্লাহ রসুল পছন্দ করেন না? বাবা, আমি বিপদে পড়েছিলাম, তাই তখন আমার মাথায় এত কিছু ছিল না। শুধু চিন্তা ছিল কিভাবে টাকা পাবো আর বিপদ থেকে নিজেকে উদ্ধার করব। এখন বলো, তুমি কিভাবে জানো এত কিছু? আচ্ছা তাহলে শুনতে থাকেন, আমি বলি। এই যে পাঠকগণ, আপনারা থাকেন, আমি ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। কোথাও যায়েন না কিন্তু আবার। এমনিতেই বিদ্যুৎ থাকে না, তাহলে এমন অন্ধকারে আপনাদের কিভাবে খুঁজবো বলেন? আমি অফিসে বসে ফাইল ঘাটাঘাটি করতেছি, ঠিক এমন সময় স্যার, একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন তাহলে ভিতরে আসি। বলেন, কি এমন কথা যেটা বলতে এত ভয় পাচ্ছেন? আমার কোম্পানির ম্যানেজার হয়ে এত ভয় পেলে চলবে? আসলে স্যার, বিজনেসম্যান আশরাফ চৌধুরী আসছে না, ওনার সব কিছু আজকে নাকি নিলামে উঠবে। কি বলছেন এইসব? সব কিছু নিলামে উঠবে? আর নিলামে ওঠার কারণটা কি? যাক বাবা, ভালোই হলো। এখন যে করেই হোক ওই সম্পত্তি আমার কিনতেই হবে। ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, কিন্তু ব্যবসার লসের কারণে লোন পরিশোধ করতে পারছে না, তাই ব্যাংক থেকে নিলামের অর্ডার দিয়েছে। আপনি জানেন না কত বড় একটা খবর দিয়েছেন আমাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে করেই হোক আশরাফ চৌধুরীর সব সম্পত্তি আমার কিনতেই হবে। আপনি সব তথ্য জোগাড় করুন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বাসায় চলে আসলাম, তারপর খাবার খেয়ে রেস্ট নিলাম। পরের দিন ওই নিলাম যেভাবে হবে সেখানে চলে গেলাম ছদ্মবেশে। ম্যানেজার সব কিছুই বদলিছে আর ঠিকও করছে। নিলাম শুরু হওয়ার আগেই চৌধুরী সাহেব এর সাথে কথা বললাম। আপনার সব কিছু আমি কিনতে চাই, যদি বিক্রি করেন তাহলে ব্যাংক থেকে কোনো চাপ দেবে না আর আপনার সম্মানহানিও হবে না। আপনি যদি কিনতে ইচ্ছুক হন তাহলে আমি রাজি আছি। কিন্তু একটা শর্ত আছে, সব সম্পত্তি আপনার মেয়ের নামে হবে। যখন তার বিয়ের বয়স হবে তখন আমার সাথে বিয়ে দেবেন। কিন্তু আপনার মতো বুইরার সাথে কি করে আমার মেয়ের বিয়ে হতে পারে? তাইলে এখন আমি আসি মিস্টার চৌধুরী। আসলে আমি বুড়ো সেজে এসেছি যেন আমাকে কেউ চিনতে না পারে। না, আপনাকে যেতে হবে না। আমি রাজি আপনার সব কথায়। তারপর সবকিছু কিনে রাইসের নামে করে দিয়ে চলে আসলাম। এখন বাস্তবে ফিরে আসি। কি শ্বশুর মশাই, মনে হলো সবকিছু? তাহলে তো তুমি আমার মেয়েকে অনেক আগেই আমার সমান সম্পত্তি লিখে দিচ্ছ। এই কথা আগে বললে তো এত কিছু হতো না। তাহলে এখনই বিয়ের সব কিছু করা হোক। ওদের দুইজনকে অনেক কাঁদিয়েছো তুমি। শ্বশুর মশাই কিছু বলতে যাবে, ঠিক তার আগেই আমার বাবা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলে, কি ব্যাপার বিয়ে সাহেব, আমাদের না বলে বিয়ের কাজ শেষ করে ফেলতেছেন দেখছি। আর বিয়াই যে আপনাকে ছাড়া কি বিয়ের কাজ সম্পূর্ণ হবে নাকি? আপনাকে তো আমি আগে বলতাম, পরে সব হতো। আমি কিছু বলতে যাবো তখন দরজা দিয়ে তানভীর সাহেব রাইসের ভাইকে নিয়ে ভেতরে ঢোকে, যেটা থেকে সবাই অবাক। কি ব্যাপার অফিসার, আপনি এখানে কেন? ওকে সাথে নিয়ে? আসলে আমি এখানে একে নিয়ে এসেছি স্যারের সাথে দেখা করতে, কেননা এই ব্যাটা অনেকের জমি নিজের নামে লিখে দিয়েছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে এখানে আপনার স্যার কোথায় থেকে আসলো? আরে রাসেল সাহেব তো আমার স্যার, আপনি জানেন না? সেই দিন জেলে তাকে আরও কত আদর করেছি, শুধু তার কথা মতো আপনার কথাই না। কি তার মানে রাসেল তুমি একজন পুলিশ, সাথে এত বড় বিজনেসম্যান? আচ্ছা বলো তো, তোমার মাঝে আরো কি কি রহস্য লুকিয়ে আছে? আমরা তো শুধু সারপ্রাইজ হয়ে যাচ্ছি। বাবা, তুই এত বড় পুলিশ অফিসারের সাথে দেশের নামকরা বিজনেসম্যান, আর সেটা আমরা জানি না? আমি কাউকে বলিনি। আর তানভীর সাহেব ওনাকে নিয়ে লকআপে ভরে দেন। ওই তুমি ভাইয়াকে ছেড়ে দাও না, একটা বার সুযোগ দাও ভালো পথে ফিরে আসার জন্য। আমি তোমার ভাইকে ক্ষমা করবো না। ইস, আমাকে আগে তোমার সাথে প্রেম করার অপরাধে কি মারটাই না দিছে। এটা কেমন কথা তার? আদরের বোনের সাথে চুটিয়ে প্রেম করবা আর তার হাতে মায়ের খাবা না? এটা কি হয় বলো? সেটা ঠিক আছে, তোমার বাবা মা তাকে ক্ষমা করলে আমি তাকে ছেড়ে দেবো, না হলে নাই। রাইসের ভাই গিয়ে ওর বাবা মায়ের পা ধরে।
বাবা মা, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভালো হতে চাই। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমাদের কাছে অনেক। আয় বাবা, বুকে আয়। সবাই এভাবে কথা বলে বাসায় চলে আসলো, কেননা আজকে আমাদের বিয়ে হবে। আমার সব হারিয়ে যাওয়া বন্ধুরা এসেছে। কাজী সাহেবও বিয়ে পড়াচ্ছেন। ঠিক তখনই আমি বললাম, কাজী সাহেব, কাবিন নামায় যা লিখবেন সেটা আপনি কর্ণের থেকেই শুনে আসেন, যে সে আমার থেকে কি পেলে খুশি হবে। রাসেল, তুমি একটা খুব সুন্দর কথা বলেছ, তবে তুমি তো রাইসাকে সবকিছু লিখে দিছই। না বাবা, তবুও আমি রাইসার ইচ্ছা জানতে চাই, কেননা এই দেনমোহর নিয়ে সব মেয়েরই একটা ইচ্ছা থাকে। কয়েকজন রাইসাকে জিজ্ঞেস করে, আর রাইসা বলে, উনি আমাকে আমার বাবার সব কিছু আগেই লিখে দিয়েছে, তবে এখন দেনমোহরের জায়গায় লিখবেন দেনমোহর হিসেবে শুধু তোমাকে চাই। কাজী সাহেব চিন্তিত মনে রাইসার বলা দেনমোহরটাই লিখে রাখে। সবাই অবাক, কেননা এমন দেনমোহর এর আগে কখনো শোনেনি। আসলে দেনমোহর হিসেবে যদি উল্লেখ থাকতো শুধু তোমাকেই চাই, তাহলে হয়তো ডিভোর্সের পেপার কোনো কাজেই আসে না। এভাবেই আমার আর রাইসার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। রাইসা বধূ সেজে খাটের উপরে বসে আছে, আর আমি বাইরে আড্ডা দিচ্ছি সব ফাজিল বন্ধুদের সাথে। এই রাসেল, অনেক রাত হয়েছে, এখন তুই যা। ভাবি একা একা বসে আছে, বিড়াল কিন্তু মারা চাই চাই। তুই তো বিড়াল মারতে পারস নাই, আমাকে আবার শিখাই দেস। ওরা সকলে জোর করে আমাকে ঘরে ঢুকিয়ে দিল। দরজা লক করে দাঁড়াতেই রাইসা এসে আমার পা ধরে সালাম করলো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি বললে? আবার বলো। ওই, আমি তোমার কোন জন্মের মা লাগি? ওই পাগলি, আমি তো একটু মজা করলাম, তোমাকে একটু রাগানোর জন্য। কয়েকটা বছর হলো তোমাকে রাগাতে পারি না। আমি সব বুঝি। এখন চলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের আগামী জীবনের জন্য দোয়া কামনা করি। আচ্ছা চলো তাহলে আগে নামাজ পড়ে আসি। নামাজ পড়ে এসে আমি ঘরের চারিদিকে বিড়ালকে খুঁজতে লাগলাম, বাট কোথাও পাচ্ছি না শালার বজ্জাত বিড়ালটাকে। হেই, তুমি কি খুঁজতেছো পাগলের মতো বলো তো? আমার বন্ধুরা বললো আজকে নাকি বিড়াল মারতে হবে, কিন্তু ওই শালা খচ্চর বিড়ালকে তো কোথাও পেলাম না। তুমি কি লুকিয়ে রাখছো নাকি? ওরে আমার বন্ধুরে, বিড়াল ওখানে পাওয়া যাবে নাকি? আসো, দেখিয়ে দিচ্ছি বিড়াল কোথায় আছে। দুষ্টু হেসে আমার ঠোঁট আর তার ঠোঁট এক করে নিল। পুরো 10 মিনিট পরে ছাড়লো। দুজনে হাঁপাচ্ছি। সি সি সি, লোকে বলতো এটা নাকি অনেক মিষ্টি, কিন্তু তুমি আমায় তেতোটা কেন দিলা? আরে বুদ্ধু, এটা তো লিপস্টিকের তেতো। আমি কি জন্য তেতোটা দিব আমার বাবুটাকে বলো? তাইলে আজ থেকে এই ফালতু লিপস্টিক দেওয়ার কোনো দরকার নেই। কি তেতো সি। এরপর শুরু করলাম আমাদের মিশন। এই শুনছো? হ্যাঁ জান, বলো, শুনছি। আমার না তোমার মতো একটা কিউটের ডিব্বা মেয়ে চাই। বাবা, বিয়ের প্রথম রাতেই মেয়ে চাই তোমার? আমার একটা মেয়ে চাই চাই। কিন্তু জানো, তার জন্য তো অনেক কিছুই করতে হবে, অনেক পরিশ্রম আছে যেতে। তো শুরু করো। মানা করেছে কে? যত পরিশ্রম করতে হয় না কেন, আমার তো মেয়ে চাই চাই আল্লাহর রহমতে। আচ্ছা বাবুনি। তারপর শুরু হলো। কি ভাবছেন আপনারা? আসলে যা ভাবছেন তাই হচ্ছে। এখন আপনারা যান, আর কিছু দেখার নাই। সকালে ঘুম থেকে জাগ্রত হলাম বৃষ্টির বাড়িতে ভিজে, মানে রাইসা ওর চুলের পানি আমার চোখের উপরে দিছে। এটা কি হলো শুনে? কি হলো মানে? সেই কখন ফজরের আজান হয়েছে, তোমার তো ওঠার কোনো নাম গন্ধই নেই। এক্ষুনি উঠে গোসল করে নিজেকে পাক পবিত্র করে এসে নামাজ পড়ে নাও। আজকে না পড়লে হয় না? আর একটু ঘুমায় না প্লিজ। তুমি যদি এখন ঘুম থেকে না ওঠো, তাহলে আমি কিন্তু পানি ঢেলে দিব। তোমার সব কথা আমি শুনতে রাজি, তবে নামাজ পড়বে না বলবা সেটা আমি শুনবো না কখনোই। কি আর করার, ভেবে দেখলাম বউ আমার কথা বলছে, তাই উঠে এই সকাল সকাল ঠান্ডা পানিতে গোসল করে এসে নামাজ পড়ে নিলাম। রাইসা মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, আর আমি পাশে বসে মনোকল্পিত হয়ে শুনতেছি। একটু পরে মরণের পড়া শেষ হলেই, ওই তুমি এমন কেন? কুরআন তেলাওয়াত করো না? এখন থেকে সব করতে হবে। আরে মেরে জান, আমি সব করব, আগে তো একটু রোম্যান্স করে নেই। আমি রাইসের চুলে মুখ গুজে ওর চুলের মাথাল করা সুবাস নিচ্ছি। ওর ঘাড়ে একটা কেস করতে রাইসে কেমন কেঁপে উঠলো। ভাইরে ভাই, শান্তিতে রোম্যান্সও করতে পারবো না এদের জ্বালায়। কেন, আমি বলছি তাই না? তাহলে চলেন শুনে আসি। এইভাবে এত ঘুমালে কি চলবে? কত বেলা হয়ে গেছে, একটু দেখেন। শালার রানার বাচ্চা, তোরে তো আমি খাইছি বলে এর আগে ফুসতে থাকলাম, আর বউ আমার পর্দা করে রুমের দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম।
ভাবি ভালো আর কেমনে থাকা, এই হারামি তো বিয়ে করে ঠিকই বউনে রোমান্স করতেছে, আমাদের দিকে যে একটু তাকাবে সেই খবর নেই। রাইসা মিষ্টি মিষ্টি করে হাসতেছে আর আমি একটা লাঠি নিয়ে, এই দাঁড়া, তোর বিয়ে আমি পড়াচ্ছি। দোস্ত, বিয়ে আমি পরে করব, তুই আগে গোসল করে ঠান্ডা হ। শালা হারামি আমার রোম্যান্সটা নষ্ট করে এখন আইছে আদিক্ষেতা করতে। ওই, তুমি এমন না করে ভাইয়াদেরকে একটু বিয়ের ব্যবস্থা করে দিলেই তো পারো, তারাও তো প্রতিষ্ঠিত এখন। ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, না হলে আমার কপালে বউয়ের সাথে রোম্যান্স করাটা থাকবে না ওই হারামিদের জ্বালায়। কি যে বলো না, পাগল একটা। আমি রাইসাকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু দিয়ে পরম আদরে বুকের মাঝে ধরে রাখলাম, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। কিছু সময় পরে রিয়া এসে আমাদের ডেকে গেল খাবার জন্য। আমি আর রাইসা একটু পরে নিচে আসলাম। আসসালামু আলাইকুম আপু আম্মু, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। রিয়া, তুমি মন খারাপ করে বসে আছো কেন শুনি? মন খারাপ করবো না কেন? ভাইয়া তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে। ভাইয়া প্রতিদিন সকালে আমার সাথে ঝগড়া করে আর বিকালে আইসক্রিম এনে আমার রাগ ভাঙায়, সেটা হবে না। রিয়ার এমন পাগলামো কথা শুনে সবাই হাসতে থাকে। এদিকে রাইসা রিয়াকে ওর কাছে নিয়ে বলে, কি যে বলো না, তোমার ভাই তোমার জন্য কতগুলো চকলেট এনে রাখছে ঘরে, যাও নিয়ে আসো। এই তো আমার মিষ্টি ভাবি। পাগল একটা। তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। রাইসা সবাইকে খাবার দিয়ে নিজেও খাবার খেয়ে নিল। রিয়া আসলে আমি রুমে বসে আসে শার্ট হাতে নিয়ে। রাইসা এমনভাবে থাকতে দেখে জিজ্ঞেস করে, আমার পাগল জামাইটা এভাবে শার্ট হাতে দাঁড়িয়ে আছে কেন শুনি? শার্টের বাটনগুলো লাগিয়ে দাও, আমি পারছি না তো। বাবারে বাবা, বউকে আদর করার নতুন টেকনিক আবিষ্কার করে ফেলেছো দেখছি। তুমি তো শিখাচ্ছ এমন করতে। রাইসা আমার শার্টের বাটন লাগিয়ে দিচ্ছে আর আমি ওর থুতনিতে একটা চুমু এঁকে দিলাম। রাইসাও আমার কপালে একটা চুমু দিয়ে নিজের বাহু ডোরে খুব শক্ত করে জড়ে নিল, যেন ছেড়ে দিলেই দূরে কোথাও চলে যাব। এভাবেই যেন আমরা একে অপরকে সারা জীবন ভালোবেসে যেতে পারি। সবাই দোয়া করবেন, আপনারাও ভালো সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।